নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কথামালার ১৬তম অধিবেশন এটা, অনলাইন এবং অফলাইন মিলিয়ে। আমাদের আজকে একটা খুব বড় সুযোগ এসেছে যে আমরা প্রবাসে যারা আছেন তাদের লেখা শুনতে পাবো। আজকাল বই তো সেইভাবে হাতে পাওয়া যায় না, সেই জন্য শুনতে পাওয়াটা একটা বিরাট ভাগ্য। আজকের অধিবেশনে একজনই নারী লেখিকা আছেন এবং অগ্রাধিকার দিতে তো চাই বটেই। তাই জন্য প্রথমেই জানাচ্ছি বাসব দত্তা কে আমন্ত্রণ জানাচ্ছি গল্প পড়ার জন্য। নমস্কার। নমস্কার। শুরু করছি। হ্যাঁ, শুরু কর। বাবার নীল ডায়েরি এবং পিকু। তোর এখন 3 দিন স্কুল বন্ধ? মানু ঘাড় নাড়তেই বাবা বলে, তাহলে আজ দুপুরে ভোঁস ভোঁস করে না ঘুমিয়ে আমার সাথে বেরোবি? বাবাকে বড় বড় চোখ দেখিয়ে দুম দুম পা ফেলে ঘরে চলে যায় মানু। মানুর কোলবালিশ আঁকড়ে ঘুমানো নিয়ে সবাই মজা করে, তাই বলে বাবাও। ও ঘর থেকে বাবা বলে, আজ ভেবেছিলাম শরদিন্দু রহস্য সমগ্রটা কিনে দেব, তা তোর যখন ইচ্ছে নেই থাক। মানু কিছুই বলে না, তবে বাবা যখন তৈরি হয় সেও বাবার পিছন পিছন বেরোয়। বাবা নিঃশব্দে হাসে। রাজাবাজার বেহালার মিনি থেকে নেমে রাস্তা পেরিয়ে নীলরতন সরকার হাসপাতালকে ডান হাতে রেখে বাবার পিছন পিছন হাঁটে মানু। এদিক ওদিক ঝুড়িতে বকফুল থেকে পানি ফল, লাল জামরুল সব আছে। ডান দিকে শিয়ালদা স্টেশনের পেট থেকে ক্রমাগত বেরিয়ে আসছে অনেক লোক। একটু অন্যমনস্ক হয়েছে, সামনে তাকিয়ে দেখে বাবা অনেকটা এগিয়ে গেছে। এ বাবার মহাদোষ, পিছন ফিরে দেখেও না। এবার প্রায় দৌড়তে থাকে মানু বাবাকে ধরতে। বাবা হঠাৎ মুখ ঘুরিয়ে বলে, এসে গেছি, তুই হাঁপাচ্ছিস কেন? দোকানের ভিতর একটা পুঁচকে ছেলেকে কিছু জিজ্ঞেস করে বাবা। ছেলেটা আঙুল দিয়ে ইশারা করে। মানুকে এখানে দাঁড়া বলে বাবা এগিয়ে যায়। ফুটপাতের কোনায় দাঁড়িয়ে জামার হাতায় মুখের ঘাম মোছে মানু। বুঝতে পারে না বাবা কেন তাকে এরকম বিচ্ছিরি ঘিঞ্জি রাস্তায় নিয়ে এলো। বইয়ের দোকানে যাবে নিশ্চয়ই এরপরে। চোখে চোখ পড়তেই দোকানের ছেলেটা হাসে ওর দিকে তাকিয়ে। দোকানের ভেতর থেকে একটা টুল বের করে সে বলে, বসো। বসতে পেয়ে ভালোই লাগলো মানুর। বলে, এক গ্লাস জল হবে? জল আসে। এবার মানু বলে, থ্যাংক ইউ। ছেলেটাও হাসে। মানু দেখে দোকানের লম্বা টেবিলে ছোট ছোট অনেকগুলো কাঁচের গ্লাস, প্লেট দিয়ে ঢাকা, চা ভেজানো। মানু ভাবে, কি বোকা এরা, টিপট নেই এদের, বলেই ফেলে, তোমরা গ্লাসে চা ভিজিয়েছো যে, টিপট নেই। মানুর কথা এবার ছেলেটা বিজ্ঞের মতো বলে, চা পাতা টেস্টিং হচ্ছে। পিছন থেকে কে যেন ঠিক সেই সময় বলে, তুমি আবার মামনিরে কি জ্ঞান দিতাছো পিকু? মানু খেয়াল করেনি কখন বাবা এবং আরেক ভদ্রলোক পিছনে এসে দাঁড়িয়েছেন। ভদ্রলোক পাড় ভাঙা ধুতি পাঞ্জাবি। ছেলেটা মুখটা গোঁজ করে নামিয়ে নেয়। মানু বুঝতে পারে ছেলেটার নাম পিকু। বাবা বলে, পিয়ুষ দা, এই আমার কন্যা। ওর আপনার মতো বই কেনার বাতিক। আমার সঙ্গে মেয়ে বেরোলেই তাকে বই কিনে দিতে হবে। আহা, বড় ভালো অভ্যাস কান পাইছে, কার মাইয়া দেখতে হইব তো। বাবা হাসে। মানুকে বলে, দেখ মানু, সব গ্লাসে লিকারের রং অন্যটার থেকে আলাদা। পিকু এটাই তোকে বলছিল। মানু গম্ভীর হয়ে চায়ের রং বোঝার চেষ্টা করে। দাদা, আবার মামনিরে কি বোঝান এই সব? চায়ের রং দেখাচ্ছিলাম, চা খেতে গেলে একটু আধটু জানতে হবে তো। দাদাই যে কি কন্যা, চা খাইতে খাইতেই শিখবো। কেন, আপনার ছেলে পিকু মানুষ থেকে হয়তো ছোটই হবে, কি সুন্দর সব বোঝে। ওরে তো শিখতেই হইব দাদা। বাপের ব্যবসা বুঝা না নিলে, বাপ যদি হঠাৎ টিকিট কাটে তখন কি করব? ছি ছি পিউষদা, কি বলেন এই সব আজে বাজে কথা পিকুর সামনে? পিকুর মুখ আরো খানিকটা কালো হয়। আজে বাজে না দাদা, ব্যবসা না বুঝা নিলে কি হয় সে আমি জানি। আমার বাবাই যখন হঠাৎ একদিন চইলা গেলেন তখন বুঝছি, না পড়া হইল না ব্যবসা। পিকু এখনো গম্ভীর। এবার মানু বলেই ফেলে,
পিকু, চায়ের লিকারের মতো তোমার মুখের রং হচ্ছে তো। এবার হেসে ফেলে সে ছেলে। মামুনি, কি খাইবা, বিস্কুট না সন্দেশ? দুটোই অপছন্দের মামুনির। মামুনির মুখের সে ভাব বুঝে বোধহয় বিস্কুট সন্দেশের বদলে আসে সিঙাড়া। বেছে একটা গ্লাস বাবার হাতে তুলে দেন ভদ্রলোক। বলেন, দাদা, এই চাটা খাইয়া দেখেন, নতুন আসছে। মানুকেও সিঙাড়ার সঙ্গে এক গ্লাস চা দেয় পিকু। মানু গম্ভীর হয়ে গ্লাসটা হাতে নেয়। বাবা হাসে। ক্লাস 6 এর মানুকে বাড়িতে মা ঠাকুমা কিছুতেই চা দেয় না, এটা বাবা জানে। ফেরার পথে কলেজ স্ট্রিট হয়ে বাড়ি। বেহালা ট্রামে বসে বাবা বলে, কিরে, গম্ভীর হয়ে আছিস কেন? আজকের বেড়ানোটা ভালো লাগেনি? কোলের উপর রাখা শরদিন্দু রহস্য সমগ্রের উপর হাত বোলায় মানুষ। কি বলবে সে? খারাপ তো লাগেনি। শুধু ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি যা নিয়ে মানু বলতে গেছে সব ওই ছেলেটার পড়া। মানুদের ক্লাসে কেউ এত বেশি গল্পের বই পড়েনি মানুর মতো। এই ছেলেটা মানুর থেকে ছোট। কিন্তু এরপর বেশ কিছুদিন কেটে গেল। বাবা মানুকে ওই দোকানে আর যাওয়ার কথা বলেনি। মানুও বাবাকে বলতে পারে না আরেকবার ওখানে নিয়ে যাবে। এর মধ্যে মানু স্কুল লাইব্রেরির অনেকগুলো বই পড়ে ফেলেছে। পিকু ছেলেটাকে পেলে সে এখন দেখে নেবে। এরপর একদিন বাবার সঙ্গে বই কিনতে গিয়ে যেন হঠাৎ কিছু মনে পড়েছে, এইভাবেই বলে, বাবা, তুমি আর ওই দোকান থেকে চা আনতে যাও না? না, সব মাসেই যাই। কেন, তুই যাবি? আমি ভাবলাম সেদিন তোর ভালো লাগেনি। মানু চুপ। এরপর আবার বাবার সঙ্গে গেলে মানুর গল্প জমে ওঠে এবার পিকুর সঙ্গে। একটু একটু করে ভাব হয়। পিকুকে যত দেখে মানু অবাক হয় তত। ছেলেটা কত কিছু জানে। পিকুর কাছাকাছি গেলে মানুর অনেক গল্পের বই পড়বার গর্বটা কাঁচের গ্লাসের মতন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ে। পিকুর বাবা এখন মানুর চা কাকু। চা কাকু ডাক শুনে তিনি হা হা করে হেসে উঠেছিলেন। বাবাকে বলেছিলেন, এতদিনে আমার একখান ঠিকঠাক নাম হইল দাদা। মানুর বাবা অপ্রস্তুত হয়েছিলেন। বলেন, আহ মানু, পীযূষ কাকু বলো না, অথবা শুধু কাকু। না দাদা, ডাকখান মামনির ভিতর থেকে আইসে, বড় মিষ্ট ডাক, মানা কইরেন না। পুজোর ছুটির পর একবার বাঁকুড়া থেকে আনা একটা মাটির শঙ্খ পিকু উপহার দিল মানুকে। মানু ভাবে, ওকেও তো তাহলে কিছু দিতে হয়, কিন্তু কি দেবে ভেবেও কুল পায় না। এ দোকানে আস্তে আস্তেই মানুষ শিখলো লিফ, ফ্যানিংস, ফার্স্ট, সেকেন্ড, ফ্লাশ। চা চাষের কথা ভূগোল বইতে পড়েছে মানু, কিন্তু পিকু অনেক কিছু বলে চা গাছ নিয়ে। চা পাতার স্বাদ গন্ধ কিসের ওপর নির্ভর করে, অটাম ফ্লাশ হয়ে গেলে চা গাছেদের বিশ্রামের সময়, ঠান্ডা কমে গেলে, বসন্ত এলে মার্চের মাঝামাঝি আবার পাতা তোলা হয়। চা পাতা তুলতেও নাকি লাগে নরম আঙুল, তাই ছোট ছোট মহিলা শ্রমিকদের অনেক কদর সেখানে। এসব কিছুই মানুষ জানতো না। এক বৃষ্টির দিনে চা কাকু আর বাবাতে আলোচনা হচ্ছিল কলকাতা টি বোর্ড নিয়ে। বৃষ্টির দিন, খদ্দের কম, গল্প জমে উঠল। মানুষ শুনলো চা পাতা অকশন হয়েই মার্কেটে আসে। বাগানের পিছন গেট দিয়ে যা বের হয় তার রং গন্ধ দুই ফিকে, ওগুলো টুরিস্টদের জন্য। বাবা হঠাৎ বলে, মানু, পিকু, তোরা বলতো চা বাগানের শ্রমিকদের দেশ কোথায়? পিকু চুপ। সুযোগ পেয়ে মানু ফুটকাটে, ওখানকার পাহাড়েই হবে। না মানু, না জেনে একদম বলবে না। মানুর মুখ কালো। বাবা বলে, দেশের বিভিন্ন জায়গা থেকে সাহেবরা ওদের ধরে আনতো আর কাঠি লাগিয়ে। আর কাঠি জানিস? দালাল, ব্রোকার। এরা ছিল মানুষ ধরার দালাল। পৃথিবীতে কত ব্যবসা যে আছে। বাবা কিরকম অন্যমনস্ক হয়ে যায়। সেদিন অনেকটা মন খারাপ নিয়ে মানু বাড়ি ফেরে। এক কাপ চায়ে এত কষ্ট মিশে থাকে। এরপর স্কুলের দেওয়াল পত্রিকার জন্য মানুর লেখা সে বছর একটা স্পেশাল প্রাইজ পেল। চা নিয়ে লেখাটার নাম, কে পছন্দ করে ফার্স্ট ফ্ল্যাশের চা, কেই বা সেকেন্ড ফ্ল্যাশ। মঞ্চে দাঁড়িয়ে প্রাইজ নিতে নিতে দিদিমণিদের সব প্রশংসা মানু গিলে নিল টুপ করে। কিছুতেই বলতে পারলো না বন্ধু পিকুর নাম। বাড়িতে এসে কে জানে কেন কাপটা কাবার্ডের পিছনে লুকিয়ে রেখে দিল, বাবাকে পর্যন্ত দেখালো না।
বাবা প্রত্যেক মাসে পিকুদের দোকান থেকে চা নিতে আসে। তখন সে আসে কোনো কোনো বার, আসতে ভালো লাগে। বই নিয়ে গল্প, চা নিয়ে গল্প, আরো কত গল্প যে হয়। একদিন বাবা হঠাৎ বলল, পিকুর সঙ্গে বন্ধুত্ব তো ভালোই হয়েছে দেখছি। বাবা এত কিছু লক্ষ্য করে, ভাবতেই মুখটা কিরম লাল হয়ে যায় মানুর। মানুকে চুপ দেখে পিকু বলে, কি ভাবছো? চমকে তাকায় সে। হঠাৎ বলে, আমরা বাঙাল। পিকু বলে, সে তো আমরাও, তা নিয়ে অত ভাবার কি আছে? আমাদের আদি বাড়ি ছিল ময়মনসিংহে, দাদুর ব্যবসা ছিল উত্তরবঙ্গে, তাই দেশভাগের পর বাবা কাকারা সবাই কুচবিহার হয়ে শিলিগুড়িতে চলে এসেছিল। তোমাদের বাড়ি কোথায় ছিল? ঢাকায়। আমার ঠাকুরদা শুনেছি দেশভাগের অনেক আগে বিহারের ধারভাঙ্গা টাউনে চলে এসেছিল। আমাদের বাড়িতে কেউ বাঙাল ভাষায় কথা বলতেই পারে না। পিকু বলে, সে কি, নিজেদের মাতৃভাষায় কথা বলতে পারে না? বাঙাল ভাষা না জানার জন্য এই প্রথমবার মানুর কিরকম লজ্জা করে। সে বলে, পারে তো, মা পারে। মা একসঙ্গে দিদার সাথে আর আমাদের সাথে বাঙাল আর বাংলায় কথা বলে। পিকু হেসে বলে, বাঙাল ভাষাটাও বাংলা ভাষা মানু। মানু প্রায় চিৎকার করে ওঠে, হ্যাঁ হ্যাঁ জানি। এই সময় পিকুর সবজান্তা হাসিটা দেখলে মানুর গা জ্বলে যায়। মানু ওর থেকে প্রায় 2 বছরের বড়। পিকু কিছুতেই ওকে দিদি বলবে না। মানু যেদিন প্রথম এসেছিল এই দোকানে, সেদিনই দেখেছিল দেওয়ালে টাঙানো রবীন্দ্রনাথ, নজরুল, বিভূতিভূষণ আর শেক্সপিয়ারের ছবি। এত রকমের এত দোকানে গেছে মানু, কিন্তু এই ছবিগুলো আর কোনো দোকানে দেখেনি সে। বাবার লাইব্রেরি ঘরে আছে, এই ছবিগুলোই আছে। তাই কি বাবার সঙ্গে চা কাকুর এত ভাব? বাবা এলে চা কাকু গ্লাসের পর গ্লাস চা বানায়, দুজনে গল্পে মেতে ওঠে। চা কেনাটা কি বাবার অছিলা? বাবা কলেজে পড়ায়, চা কাকুর দোকান। মানু খুঁজে খুঁজেও মিল খুঁজে পায় না। এইভাবেই একদিন মানু কলেজে পৌঁছে গেল। পিকুর সঙ্গে যোগাযোগটা আগের থেকে একটু ফিকে হয়ে গেল। তবে ছুটির দিনে বিকেলবেলা ছাদে বসে কখনো সখনো মানুর মনটা কেমন করে ওঠে না তা নয়। সে ছেলে একটা ফোনও করে না, নম্বরটা জানে না এমন তো নয়। মানু একদিন ডায়াল করেছিল, চা কাকু হ্যালো বলতেই ছেড়ে দিয়েছে। কেন যে একরাশ লজ্জা হঠাৎ পেয়ে বসলো। মানু ব্যস্ত হয়ে পড়ে কলেজ, ল্যাবরেটরি, ডিবেট, টিউশন নিয়ে। পিকুদের চায়ের দোকানে যাবার সময় কোথায় তার? বাবা কখনো সখনো বলে বটে, তবে হয়ে ওঠে না। এর মধ্যে দাবার ইন্টার কলেজ কম্পিটিশন শুরু হয় ওদের কলেজে। মানু ভলেন্টিয়ার। সেখানে হঠাৎ পিকুর সঙ্গে দেখা। ভাবলো নিশ্চয়ই দেখতে এসছে, অনেকেই তো আসছে। তবু সৌজন্য বসে বলল, তুমি এখানে? উত্তর এলো, ওই। ওর পিছন থেকে একজন বলল, প্রদীপ তো আমাদের কলেজের চেসে বেস্ট। আরো 2-3টে গলা ভেসে আসে, ও তো ইন্টার কলেজ চ্যাম্পিয়ন ম্যাডাম। তুমি দাবা খেলো এটা তো শুনিনি কোনোদিন পিকু। এ একটা বলবার কথা। কেন জানি খুব রাগ হয় মানুর। পিকুর প্রদীপ তো নামটাও সে জানতো না। পিকু যে দাবা খেলতে পারে এটা তো নয়ই। আরো কি কি জানে এ ছেলে, কে জানে। খেলার শেষে বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দিল সেদিন পিকুর। বলল, ও ইন্টার কলেজ চ্যাম্পিয়ন প্রদীপ্ত আমার বাবার বন্ধুর ছেলে, ওরা টি মার্চেন্ট। অতগুলো ছেলে মেয়ের সামনে মানুর প্রেস্টিজে ক্যামাক্সিন ঢেলে সে ছেলে অবলীলায় বলল, না মানু, আমরা টি মার্চেন্ট নই, সাধারণ চায়ের দোকান আমাদের। আমরাও ভীষণ সাধারণ, তোমরা খুব সাধারণ, ইয়ার কি হচ্ছে? ব্যাপারটা কথা কাটাকাটির পর্যায়ে যাবার আগে তনিমা, সূর্য, অর্ঘ্য যারা ছিল সেদিন ওখানে, তারা মানুকে টেনে বসিয়ে দিল একটা কোণে। পিকুকে নিয়ে চলে গেল ওর বন্ধুরা, বলে গেল আসছি। তানপুরায় তার ছেঁড়ার শব্দ পায় মানু। পরদিন কলেজ কামাই করে অকারণে। জবরদস্তি সাধারণ হয়ে থাকার মধ্যে কি এমন গৌরব আছে এটা বুঝে উঠতে পারে না সে। এর কয়েকদিন পর ইন্টার কলেজ দাবা কম্পিটিশনের তরফ থেকে একটা ফেস্ট অ্যারেঞ্জ করা হলো। মানু ডাক পেল ভলান্টিয়ার হিসেবে। সে বলে দিল কলেজে সে যেতে পারবে না, তার বাবাকে নিয়ে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে ওই দিনেই। এই খবর কিভাবে যেন পিকু পেয়ে গেল। সে মানুর কলেজের গেটের বাইরে দাঁড়িয়েছিল। মানু বেরোতেই বলল, ভুল হয়ে গেছে, সরি, প্লিজ চলো। মানুর চোখ ফেটে জল এলো, তবু জেদ দেখিয়ে সে বলল, কিসের ভুল? সে বলল, তুমি সব জানো।
না জানি না, শুধু শুধু অনুরোধ করো না, আমার ফেস্টে যাওয়া হবে না। হবে না? না। বেশ, আমিও তবে যাব না, সে তোমার খুশি পিকু। খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রাস্তা পেরিয়ে চলে গেল পিকু। আর যোগাযোগ করেনি। দেখা হওয়াটা পাকাপাকি ভাবে বন্ধ হলো। মানু ব্যস্ত হয়ে পড়লো তার পড়াশুনো নিয়ে। অসাধারণ হবার সাধনা তার, যেমন তেমন ভাবে তা করা যায় না। তবু অন্য মানুষকে মানু কখনো কখনো কিভাবে যে ওই নম্বরটা ডায়াল করে ফেলে তা ও নিজেও জানে না। চা কাকু ধরলেই ছেড়ে দেয়। একদিনও কি ওকে ধরতে নেই? এরকমই একদিন দুপুরবেলা বাড়িতে বসে একটা পুরনো সিনেমা দেখছে টিভিতে। বাবা বলল, তোর কি সময় আছে, আজ বেরোবি আমার সঙ্গে? অনেকদিন পরে বাবা এরম ভাবে বলল। আজকাল মানু ব্যস্ত থাকে বলেই বোধহয় বাবাও জিজ্ঞেস করে না। আজ প্রথমে পিকুদের দোকানে যাব। গেলেই তোর চা কাকু জিজ্ঞেস করেন তোর কথা। যাবি তো? খুব ইচ্ছে হলো বলে, শুধু চা কাকুই জিজ্ঞেস করে? পারলো না বলতে। বললো, চলো যাব। সেদিন দোকানের সামনে এসে পিকুকে দেখে বাবা চিৎকার করে ওঠে, পিকু! পিকুর পরনে গুরুদশার পোশাক। মুখ নিচু করে সে বলে, 3 দিন আগে ঘুমের মধ্যে বাবা, দু হাতে মাথাটা ঢেকে মানুর বাবা ফুটপাতেই বসে পড়েন। এরপর বাবা আর কখনো আসেনি এই দোকানে। 50 বছর বয়সে বেহালা থেকে শিয়ালদার দূরত্ব বাবার কাছে অনতিক্রম্য হয়ে গেল। মা দোকানে ফোন করে দিত, পিকু পাঠিয়ে দিত চা। একদিন সকালে মানুর চায়ের সমজদার বাবা সকালের চায়ের কাপ হাতে ঢলে পড়ল বিছানাতেই। এর পরেও পিকু চা পাঠিয়ে দিত নাগপুর, ভিলাই, ট্রম্বে। মানু যখন যেখানে থেকেছে সেখানেই। সেখানে বন্ধু মহলে মানুর বাড়ির চা স্বাদে গন্ধে দার্জিলিং এর পাহাড়কে ছোঁয়। সাধারণ অসাধারণের অভিমান অবশ্য পাহাড় ছাড়িয়েছে তার অনেক আগেই। কলকাতা এলে মা বলতো, মাঝে মাঝে একটা ফোন আসে জানিস, রিং হয়, ধরলে কেটে যায়। কি জানি কে চেষ্টা করে, পায় না। মানু কিন্তু জানে ওটা কে। মা খেয়াল করেনি। ফোনটা নিশ্চয়ই আসতো মানু কলকাতায় এলেই। সে হ্যালো বললে শুধু নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পেত, ছেড়ে দিত না। হ্যালো হ্যালো করে মানুই রেখে দিত ফোন ক্রেডেলে। এইবার কলকাতায় এসে মানুষ শুনলো মেশো খুব অসুস্থ, ভর্তি আছে নীলরতনে। মেশোকে দেখতে গেল। সেদিন হঠাৎ সে নিজেকে আবিষ্কার করলো যেখানে, তাতে লজ্জা পেয়ে গেল অনেকখানি। এই রাস্তায় কি করছে সে? ছি, কেউ দেখলে? কিন্তু যে কারণে এত সংকোচ তার, সেই দোকানটা বন্ধ। সেভাবে রবিবার তো নয়, আশেপাশে সব দোকানই খোলা। জিজ্ঞেস করে জানতে পারে 4-5 দিন হয়ে গেছে দোকান বন্ধ। পিকুর একদিন খুব জ্বর এসেছিল, তারপর থেকেই দোকান বন্ধ। ফোন করে মানু বারবার। পিকুর মোবাইল ফোন বন্ধ। বহু পরিচিত সেই নম্বরটায় ভুল করে ফোন করলে বন্ধ দরজার আড়ালে সে ফোন বেজে যাচ্ছে, শোনা যায়। পিকুদের বাড়িটা ঠিক কোথায় আশেপাশের দোকানের কেউই বলতে পারলো না। মানুর মতোই সবাই জানে কসবা ব্যবসায়ী সমিতির অফিসে আছে ঠিকানা, তারা বলল। কিন্তু মানুকে কেন দেবে? মানুর হঠাৎ মনে হলো সে একটা খাদের ধারে এসে দাঁড়িয়েছে। মাথাটা কেমন করতে থাকে। সেও কি বাবার মতো ফুটপাতে বসে পড়বে? যেভাবেই হোক যোগাযোগ করতে হবে, কিন্তু কিভাবে? বিদ্যুৎ চমকের মতো মাথার মধ্যে উঁকি দেয় বাবার নীল ডায়েরিটা। সেখানে সবার ফোন নম্বরের পাশে তাদের ঠিকানাও লিখে রাখতো বাবা। নিশ্চয়ই লিখে রেখেছিল চা কাকুর ঠিকানা। ওই ডায়েরিটা নিয়ে কতবার যে বাবার পিছনে লেগেছে সে। বলতো, বাবা ফেলে দাও মান্ধাতা আমলের ডায়েরিটা, আজকাল সবাই স্মার্টফোনে লেখে, কি দেখবে এটা? বাবা হাসতো, বলতো আমার মতো আনস্মার্ট যারা, তারা। আবার লিখতো। ওই ডায়েরিটা এখন দরকার মানুষ। সে দৌড়চ্ছে রাস্তা দিয়ে পাগলের মতো। তাকে বাড়ি ফিরতে হবে খুব খুব তাড়াতাড়ি। নমস্কার। দুটো বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে উঠলো, তাদের জীবনটা দুটো আলাদা আলাদা খাতে বইলো এবং শেষ পর্যন্ত দুটো প্যারালাল লাইন হয়ে গেল, মিলল না। সুন্দর গল্প, নিশ্চয়ই আরো কেউ পরে আলোচনা করবেন। পরবর্তী গল্পকার জ্যোতির্ময় বিশ্বাস।
তিনি দুটো ছোট ছোট গল্প পড়বেন। তাকে ডেকে নেবার আগে আমি একটা ঘোষণা একটু করে দিই, সেটা হচ্ছে কথামালা এবারের বার্ষিকী একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। আগের বার বার্ষিকীতেও ছিল, এবারেও কথামালার একটা গল্প প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভাষা ও ভবিষ্যৎ এবং কথামালা যৌথ উদ্যোগে আমাদের যে বার্ষিক অধিবেশনটা হবে, সেখানে সেই গল্প প্রতিযোগিতার রেজাল্ট বলা হবে, পুরস্কার বিতরণীয় হবে। আর মহারাজা ক্যান্ডেল 50 বছর হচ্ছে, মহারাজা ক্যান্ডেল এই প্রতিযোগিতাটি স্পন্সর করছে। আমার একান্ত অনুরোধ রইল, আপনারা দেখতে পাবেন গ্রুপে রয়েছে কিভাবে গল্প পাঠাতে হবে। আপনারা যদি গল্প পাঠান তাহলে প্রতিযোগিতার জন্য আমরা সেই গল্পগুলোকে নিতে পারি। অংশগ্রহণ করতে সবাইকে আহ্বান জানাই। আচ্ছা, জ্যোতির্ময় বিশ্বাস, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসুন আমাদের অধিবেশনে। আপনি দুটো গল্প পড়বেন, ছোট ছোট গল্প, দুটি গল্প। নমস্কার, আমাকে গল্প বলতে সুযোগ দেওয়ার জন্য সকলকে খুবই ধন্যবাদ। আমি একজন চোখের ডাক্তার। আমি নিয়মিত লিখি না, যখন মাঝে মাঝে সময় পাই, হয়তো ভোরবেলা উঠে তখন হয়তো একটু লিখি। আমার লেখাগুলো আমার অভিজ্ঞতার উপরই লেখা। আমি একটি লেখা পড়ছি, হারানো ছাগল ও জনৈক চোখের ডাক্তার। ডাক্তারি প্রফেশনে যোগ দেওয়ার পর সব ডাক্তারই জেনে যান যে রোগের চিকিৎসা ছাড়াও রোগীর মনের গোপন গহন থেকে যেসব প্রশ্ন উত্থিত হবে তার সহৃদয় সহানুভূতিশীল উত্তর দিতে হবে। সে প্রশ্ন গুড লেংথ হতে পারে এবং পরপর ওয়াইডও আসতে পারে। আপনি ডাক্তার, আপনি ধৈর্য নিয়ে শুনবেন, উত্তর দেবেন। শেষ করার পর ওই একই প্রশ্ন করতে পারেন তিনি, এতে মন খারাপ করার কিছু নেই। রোগীর প্রশ্ন শেষ হবার পর রোগীর স্ত্রী আলাদাভাবে প্রশ্ন করবেন, তারপর কাকা করবেন, তারপর খুড়তুতো দাদা যিনি এসেছেন এবং সারাক্ষণ বাইরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন বা ওই সময় চা খেতে গিয়েছিলেন, তিনিও এসে প্রশ্ন করবেন। এরপর কিছু রোগী ডাক্তারের পরিচিত কাউকে পেয়ে যাবেন এবং তার মারফত ওই প্রায় একই প্রশ্ন সপ্তাহখানেক বাদে করবেন। তিনি এই প্রশ্ন আপনার সঙ্গে এক বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হওয়ার সুবিধায় আইসক্রিম খেতে খেতে করে নিতে পারেন, সেটাও অসুবিধাজনক নয়। অন্তত ডাক্তার হিসাবে আপনি তাকে সেটা বুঝতে দেবেন না। তবে মুশকিলটা কি জানেন তো, অনেক সময় অত্যন্ত পরিচিত আত্মীয় বা বন্ধুটি পেশেন্টের ভালো নামটি মনে করতে পারবেন না। আপনি দেখেছেন সন্দীপন মুখার্জি বা মালবিকা গুপ্তকে, কিন্তু রোগীর আত্মীয় ওকে জানে বুবুন বা টুম্পা নামে। এটাও স্বাভাবিক, কারণ আজকাল নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকতে হয়, ওই লতায় পাতায় আত্মীয় বন্ধুর ভালো নাম কজন মনে রাখতে পারে। প্রশ্ন থাকবেই, কারণ তিনি তো সুখে নেই, আছেন অসুখে। ডাক্তাররা নিজের অসুখ হলেও তিনি ডাক্তারের কাছে গেলে ভাবছেন প্রশ্ন করেন না, বরং যথেষ্টই করেন। সব ডাক্তারের দায়িত্ব তাই অসুখের পাশাপাশি রোগীকে ওই প্রশ্নের জাল থেকে মুক্ত করে নির্মল বাতাসে পৌঁছে দেওয়া। সেটা সম্ভব, তবে কেউ কেউ প্রশ্নের মায়াজালে বারবার ফিরে যেতে চান। কেউ কেউ এদের ডাউটিং থমাস বলেন। এদের এই অসুবিধা কবিগুরুর কথায় বলা যায় নব নব ব্যাকুলতা জাগে দিবা রাতে। সত্যিই তো, কিন্তু কবিগুরু নিজেই লিখেছেন, তা ওরা জানেন না। বুঝা যায় আধো প্রেম আধখানা মন, সমস্তকে বুঝেছে কখন। কবিগুরু জানতেন, দূরদর্শী মহাপুরুষ লোক, কিন্তু সাধারণ মানুষকে কেঁচে গন্ডুস করে পুরো মেডিসিন বই থেকে ডায়াবেটিসটা বুঝিয়ে নিতে হবে যে জানতে আপনার বছর 7 লেগেছিল। কেউ কেউ আসলে পঞ্জিকার পাতার পিছনের দিকের পাতার বিজ্ঞাপন দেখে সহজ অ্যালোপ্যাথিক চিকিৎসা জাতীয় বই পড়ে থাকেন। আসলে ওদের অনেক উদ্দেশ্য থাকে, অনেকেরই উদ্দেশ্য থাকে যা পড়েছেন তা মিলছে কিনা আপনার কথার সঙ্গে। প্রথম প্রশ্ন রোগীর কেন আমার হলো, ওই কেনর উত্তর দিতে পারুন বা না পারুন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান দিতে পারুক বা না পারুক, আপনার রোগী কিন্তু পারবেন। স্বভাবতই তিনি আপনাকে সাহায্য করবার জন্য উসকুস করবেন, তা আপনি চান বা না চান। আসলে সব পেশেন্টের মাঝে লুকিয়ে থাকে এক গোপন ডাক্তার। লিভারটা ডান দিকে না বাঁ দিকে তা না জানলেও তিনি আপনাকে বলে দেবেন আসলে অসুখটা ওই লিভার থেকেই হচ্ছে, কারণ তার কাকার ওই লিভারের অসুখ থেকেই শেষমেশ সব ঝামেলা হয়েছিল এবং সব সব বড় বড় ডাক্তার পর্যন্ত ধরতে পারেননি। সব রোগী তাই রোগের ইতিহাস জানতে চাইলে বেশ খুশি হন এবং মন খুলে বলতে চান। হ্যাঁ, শুধু মনে আছে একজনের কথা, যিনি আমাকে বলেছিলেন
আপনাকে যদি সব বলেই দিই তবে কনসালটেশন ফি দিয়ে জমা দিয়ে দেখাতে এলাম কোন দুঃখে। ওনাকে আমি অবশ্যই দেখিনি এবং বলেছিলাম মাফ করবেন, আমি ভেটেরিনারি ডাক্তার নই। আরেকজন চোখের রোগীকে তার কোনো শারীরিক ব্যাধি আছে কিনা জানতে চাইলে তিনি বলেছিলেন, না না তেমন কিছু প্রবলেম নেই, ওই একটু সুগার আছে, ইনসুলিন নেই, দুবেলা, 2 বছর আগে একটা বাইপাস হয়েছিল, কিডনিটা ট্রাবল দিচ্ছে আর পেচ্ছাপটা আটকে আটকে যাচ্ছে, হজমের অসুবিধা তো বয়স হলেই হবে। আর আমি বললাম আর এর দরকার নেই। পরে জেনেছিলাম ওই আরটা হলো বছর খানেক আগে ডান দিকটা প্যারালিসিস হয়ে গিয়েছিল। রোগীর ইতিহাস বেশ গুরুত্বপূর্ণ। ক্লিনিক্যাল মেডিসিনের গীতা হাচিসনের বইয়ের প্রথম পাতাতেই তা পরিষ্কার লেখা আছে। কিন্তু যা হাচিসন সাহেব লিখেননি তা হলো বাঙালি পেশেন্টের ইতিহাসের কথা। আর সেই বাঙালি পেশেন্ট এই দ্রাবিড় দেশের হাসপাতালে এলে একজন বাঙালি ডাক্তার যদি পেয়ে যান তবে তো কথাই নেই। প্রথমেই শুরু করবেন, ভালোই হলো আপনি তো বাঙালি, বাংলায় আমার ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলা যাবে। বাইরে তখন আমি জানি বসে বসে অধৈর্য হয়ে কিছু পেশেন্ট বাইরে ওয়েটিং হলে পাহারাদারের মতন টহল দিচ্ছেন এবং মনে মনে তাদের প্রিয় কিছু কিছু গালাগালি দিচ্ছেন। এবং এই ওয়েটিং পিরিয়ডটা যদি আরো ঘন্টাখানেক বাড়ে তবে ওই গালাগুলিকে মনে 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 না হয়ে প্রথমে স্বাগত দিতেন, পরে না বলাই ভালো, কি হতে পারে। ইতিহাসের ব্যাপারে বাঙালিরা অকৃপণ। ইতিহাসে পাতিহাস আর যে কেউ হোক, বাঙালি পেশেন্ট নেবার। কিন্তু ঠিক আপনাকে ক্লু ধরিয়ে দেবার চেষ্টা করবে। এদের কেউ কেউ যে কোনোদিনও শরদিন্দু ব্যানার্জির ব্যোমকেশ বা সত্যজিৎ রায়ের ফেলুদাকে শুয়ে দিতে পারেন। একজনের কথাই বলি, উনি বলেছিলেন, জানেন ওই একটা মারুতি গাড়ি লাল রঙের, ওই হেডলাইটের আলোটা সরাসরি পড়লো চোখের উপর আর ব্যাস, তারপর থেকে দৃষ্টিটা ঝাপসা হয়ে গেল। আমি অবশ্যই সেই মারুতি গাড়ির প্লেট নাম্বারটা জিজ্ঞেস করিনি, কারণ ওনার চোখে রেটিনাতে ইনফেকশন হয়েছিল এবং সেটা ওই হেডলাইটের আলো থেকে আসা সম্ভব নয়। বাঙালি পেশেন্টরা ইতিহাসটা বেশ গুছিয়ে বলেন, মানে ভূমিকার উপর খুব জোর দেন। বৃদ্ধ এক ভদ্রলোকের কথা আছে, গোবেচারী মানুষ, শুরু করেছিলেন এইভাবে, গত বছর সেদিন ছিল মহাষ্টমী, 21শে আশ্বিন। এই চেন্নাইয়ে বসে আমি আশ্বিন আর মহাষ্টমীটা হাতড়াচ্ছি। ওপিডিতে তো পঞ্জিকা থাকা থাকে না, তবে আয়ুধ পূজাকে ধরে একটা আইডিয়া করে নিলাম মিড অক্টোবর হবে। বললাম বলুন। খুশি হয়ে বললেন, সেদিন অষ্টমী, সকালবেলা চণ্ডীপাঠ করেছি, বাড়িতে জামাই মেয়ে এসেছে, ইলিশ মাছটা আজ দই মিষ্টি খেয়ে কথামৃতটা পড়বার চেষ্টা করছি, দেখি অক্ষরগুলো কেমন ঝাপসা লাগছে, ডান চোখটা দিয়া। জামাইরে বললাম, জামাইয়ের নাম সুবোধ, বাবা সুবোধ, ডান চোখটা দিয়ে তো দেখি না। ওরা টিভি দেখছিল, জামাই বললো ও কিছু না, আপনার গ্যাসের ট্রাবল আছে, ওই থেকে হচ্ছে, ডাইজিন একটু বেশি করে খান, ঠিক হয়ে যাবে। ঠিক অবশ্যই হয়নি, না তা না হলে শেষমেশ রেটিনাল ভেন অক্লুশন নিয়ে মাদ্রাজে আসবেন কেন। মনে মনে ভাবলাম ভদ্রলোকের জামাই ভাগ্য সত্যি ঈর্ষণীয়। পেশেন্টদের প্রশ্ন অনেক রকম হয়, তা নিয়ে ডাক্তারদের পেশেন্স হারানোর অর্থ হয় না। আমি সবসময় উত্তর দেবার চেষ্টা করি, সঠিকভাবে বললে প্রাণপণের চেষ্টা করি। যেমন একজন শুরু করেছিলেন, যেমন প্রায় সবাই করে, আচ্ছা আমি কি টিভি দেখতে পারবো? হ্যাঁ। কালার টিভি? হ্যাঁ। খাওয়া দাওয়া নর্মাল, টক ঝাল দিলে খাবেন? না। বারণ নেই তো? না। বাসে ট্রামে যাতায়াত করতে অসুবিধা নেই তো? না। ঝাঁকুনি? না। তা না হলে কিছু অসুবিধা নেই। চলন্ত বাসে উঠতে পারবো? দুরূহ কোশ্চেন। বললাম দাঁড়ান, আপনি চলন্ত বাসে উঠবেন কেন? বললেন না, ওই মাঝে মাঝে উঠতে হয়। বললাম তাহলে ওই মাঝে মাঝেই উঠবেন। উনি এরপর আরো একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন, আমি থামিয়ে দিই, কারণ আমি জানি উনি যদি জিজ্ঞেস করেন যদি না উঠতে পারি তবে আমার উত্তর হবে হেঁটে যাবেন। এইসব কোশ্চেন আইএএস পরীক্ষার ইন্টারভিউ থেকেও শক্ত হয় কখনো কখনো। প্রশ্ন অনেক রকম, যেমন সাবান দিয়ে স্নান করলে আমার চোখ লাল হয়, আমি বললাম আমারও হয়। বলতে যাচ্ছিলাম পৃথিবীর সবারই হয়, ও নিয়ে চিন্তা করবেন না। একজন বয়স্ক শিক্ষিকা বলেছিলেন, জানেন তো পরীক্ষার খাতা দেখতে বসলেই চোখের পাতাটা ভারী হয়ে আসে। বললাম হয়তো টায়ার্ড থাকেন আপনি, একটু ঘুমিয়ে নেবেন, ঠিক হয়ে যাবে। না না, ঘুম থেকে উঠলেও ওই পরীক্ষার খাতা দেখতে বসলেই জানেন তো চোখের পাতা বুঝে আসে, একটা কি দুটো, তারপর দুটো চোখ ভারী ভারী। আমার ডাক্তারি শাস্ত্রে এর কোনো ওষুধ আছে বলে জানা নেই। ভদ্রমহিলার সমস্যার সমাধান আমার দ্বারা হয়নি। জানি না ঘুমু ঘুমু চোখে উনি ছাত্রছাত্রীদের খাতা দেখে কি নম্বর বসিয়ে যাচ্ছেন। আরেকজনের প্রশ্নের উত্তর দেওয়া হয়নি। আমার উনি মেদিনীপুরের গ্রামের এক ভদ্রলোক, যার রেটিনাল হেমারেজ হয়েছিল। সব স্বাভাবিক প্রশ্নের উত্তর দেওয়ার পর জিজ্ঞেস করেছিলেন, ল্যাম্প পোস্টে উঠতে পারবো তো?
পারবেন কি পারবেন না ভাবতে ভাবতেই উনি দ্বিতীয় যে প্রশ্নটা করলেন তা আরো মারাত্মক। মই ছাড়া উঠতে পারবো তো? ভয় পেয়ে বললাম, দাঁড়ান, মই ছাড়া ল্যাম্প পোস্টে উঠতে যাবেন কোন দুঃখে? একটু লজ্জা পেয়ে বললেন, না, আমি ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডে কাজ করি, রাস্তায় লাইট টাইট ঠিক করি, ল্যাম্প পোস্ট উঠতে হয় মই ছাড়া। আর বলবেন না, দুটো মই ছিল পুরো ব্লকে, দুটোই ভাঙা। গভর্নমেন্ট আজ পাঠাচ্ছি কাল পাঠাচ্ছি বলে 6 মাস হয়ে গেল। মেন রোডের লাইট না পাঠালে, না সারালে পাবলিক প্যাদানি দেবে। বললাম উঠবেন না, কলিগদের কাউকে উঠতে বলবেন। শেষমেশ ডাক্তার আলো ঠিক করতে গিয়ে নিজের চোখের আলো চলে যাবে। সবে ফটো কোয়াগুলেশন হয়েছে। সমস্যা অনেক রকম। যেমন সেদিন একজন বলছিলেন, দাদা কিছু একটা করুন, আমার দৃষ্টিটা ভালো করে দিন। বললাম, সামান্য ক্যাটারাক্ট হয়েছে, কিছুদিন চালিয়ে দেন, মাস 6 পরে অপারেশন করা ভালো। ভদ্রলোক প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন, না দাদা, আমি ফুটবল সিজনের আগেই করে দিন। ফুটবল সিজন না, ওই আকাশবাণীতে রিলে করি সল্ট লেকের মাঠে জল কাদায় আগের সিজনটা যে কিভাবে ম্যানেজ করেছি তা শুধু আমিই জানি। আর তারপর আজকাল যা যুগ পড়েছে না, সেসব আগেকার দিনে সেই চুনি মানে মোহনবাগান, বলরাম মানে ইস্ট বেঙ্গল, এখন সিজন হলেই সব দল পাল্টাচ্ছে। তারপর গুচ্ছের নাইজেরিয়ার কালো পাড় প্লেয়ার জুটেছে, এগুলো আবার কাদায় মাখামাখি হলে কোনটা চিমা কোনটা কিমা ধরতে পারার কে সাধ্য? রেডিও বলে বেঁচে গেছি, টিভি হলে গণধোলাই হয়ে যেত। জয়ন্ত থেকে বলে রাখি, ওনার ক্যাটারাক্ট অপারেশন হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের লোক আগামী সিজনে ফুটবল খেলার ডিলে শুনতে পারবেন, কোনো অসুবিধা নেই। অসুবিধা অনেক রকম এবং অদ্ভুত। একজন পেশেন্ট বলেছিলেন, জানেন, আমার প্রশ্ন, ওই খাবার সময় চোখ দিয়ে জল পড়ে। আমি ভাবলাম বউ বোধহয় ভালো রান্নার দিকটা ভালো করে দেখে না, বা অথবা রেডিও বা টিভি থেকে শুনে নতুন নতুন রেসিপি ওনার উপর ট্রাই করেন। অনেকেই বলতে শুনেছি, রেডিও বা টিভি থেকে শুনে যারা রান্না করা সেই সব রান্না মুখে দেওয়া যায় না। শোনা কথা অবশ্য, তা না হলে হয়তো ভদ্রলোক নিয়মিত নিম বেগুন বা থানকুনি পাতার ঝোল খেতে হয় রোজ। আমার মা গ্রামের চিকেন পক্স হলে ও দুটো কয়েক মাস কনস্ট্যান্টলি মেনু করে দিতেন। তা ওই ব্যাপারটা জিজ্ঞেস একটু হিন্ট দিতে তিনি বললেন, না না, ওসব কিছু নয়, কোনো কিছু খেতে গেলেই চোখ দিয়ে জল পড়ে, তাও আবার শুধু ডান চোখ দিয়ে। ওনার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। চোখের বহু বয়বত্তর ঘেটে জেনেছি একটা রোগ ও রোগের সাথে খানিকটা মেলে, ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম। ভীষণ রেয়ার। বাঙালিরা প্রশ্নপ্রেমিক। মাদ্রাজের চোখে হাসপাতালে উম যোগ দেওয়ার পর কয়েকদিনের মধ্যে টের পেয়ে যাই। ওয়ার্ড ডিউটি ডাক্তার হিসেবে আমার কাজ ছিল আগের দিনের সন্ধ্যাবেলায় সব প্রি অপারেটিভ পেশেন্টকে জানিয়ে দেওয়া, অপারেশনের দিন সকালবেলা ভালো করে সাবান দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার জন্য। অন্য প্রভিন্সের লোকেরা এই ব্যাপারে কোনো প্রশ্নই করেনি। তবে 90% বাঙালিরা ইমিডিয়েটলি এই ইনস্ট্রাকশনটা দেওয়ার পরেই জিজ্ঞেস করতেন, কি প্রশ্ন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, কোন সাবান? এই না হলে বাঙালি হলদিয়ায় পুঁতে দিন, সুন্দরবনের চারা হয়ে বেরোবে। বাঙালি পেশেন্ট কখনো কখনো ইতিহাসের চমৎকার রোমাঞ্চকরও করে ফেলতে পারেন। একবার যার ক্যাটারাক্ট অপারেশন করার পর থেকেই বেশ ঝামেলা হচ্ছিল বলে আমাদের কাছে এসেছিলেন, ওনাকে জিজ্ঞেস করেছিলাম, অপারেশনের পরে ডাক্তারকে দেখিয়েছিলেন? ডাক্তারবাবু পোস্ট অপারেটিভ চেকআপের কোনো রিপোর্ট দিয়েছিলেন? বললেন নেই। ডাক্তারবাবু অপারেশন করার 2 দিন পরে সুইসাইড করেন। আমার বুকের ভিতরে ছ্যাঁত করে উঠলো। উনি অবশ্যই আমাকে ধাতস্থ করে বলেছেন, না না, আমার চোখের অপারেশনের জন্য নয়, বউয়ের সঙ্গে অনেকদিন ঝামেলা চলছিল, মনের দুঃখে। একবার 18-20 বছর একটা ছেলে এসেছিল বহরমপুরের কাছ থেকে। ওর বাঁ চোখটা একটা ক্রনিক ইনফেকশন হয়েছিল। পরীক্ষা করতে গিয়ে দেখি ডান চোখটাতে আলোই দেখে না, ও শুকিয়ে ছোট হয়ে আছে। স্বাভাবিক বুদ্ধিতে জিজ্ঞেস করেছিলাম, আপনার ডান চোখটা কি হয়েছিল? সেটি বলেছে, ডান চোখটা ছেড়ে দিন স্যার, ছোটবেলায় কি একটা অসুখ হয়েছিল বাবা জানে, ছোটবেলা থেকেই দেখি না ওটা নিয়ে ভাববেন না, ওটা এখন সিলেবাসের বাইরে। তা ভাবলাম জিজ্ঞেস করি, আপনার নাম? আর ডাক্তারকে প্রশ্ন করা বা হিস্ট্রি দাওতে নয়, বাঙালির অনেক ব্যাপারে করিতকর্মা ও উদার, বিশেষ করে বন্ধু বাৎসল্যে। একজনের কথা মনে আছে, উনি ওনার বন্ধুর ছেলের জন্য এসটিডি ফোন করছিলেন শান্তিনিকেতন থেকে। প্রশ্নোত্তরটা তুলে ধরছি। ও প্রান্ত থেকে জিজ্ঞেস করলেন, আপনি তো ডাক্তার বিশ্বাস? বললাম, হ্যাঁ বলুন, কেমন আছেন? আছি একরকম, কি ব্যাপার বলুন? এসটিডি ফোনে ভালো খারাপ সময় নষ্ট করার অর্থই হয় না। আমাকে চিনবেন না জানি, কাজের কথাটা বলি। আমার বন্ধুর বাচ্চাটা না একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়েছে চোখে। কি, কালকে কালী পূজার রাত্রে তুবড়ি পড়াতে গিয়ে চোখের ভিতর তুবড়িটা। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, এখানকার। কি বলেছেন? এক্ষুনি মাদ্রাজে নিয়ে যান। তাই ভাবছিলাম, তাহলে ইমিডিয়েটলি আসতে বলুন না, যে কোনো সময় এমার্জেন্সিতে দেখাতে পারে। আপনি থাকবেন তো?
আমার থাকার দরকার হবে না, এমার্জেন্সি কেস দেখে দেবে যেই থাকবে। না, আপনি থাকলে সুবিধা হয়, 2-1 দিনের মধ্যে পাঠাচ্ছি। আপনি ছুটিতে যাচ্ছেন না তো? মনোসিলেবলে উত্তর দিলাম, না। জানেন তো, গতবার একজন আপনার নাম করে পাঠিয়েছিলাম, আপনি ছুটিতে ছিলেন। মনে মনে বললাম, মা আমাকে ধৈর্য দাও মা। আচ্ছা, ওদেরকে স্টেশন থেকে কি করে যেতে বলবো? আমি বললাম অটো নিতে বলবেন। ট্যাক্সি? মনে মনে আবার বললাম, ভগবান, আচ্ছা ওখানে গিয়ে মানে এমার্জেন্সিটা কোথায় পড়বে? দাঁতে দাঁত চেপে বললাম, গেট দিয়ে ঢুকে ডান দিকে বেঁকলে তেঁতুল গাছ পড়বে, তারপর সামনের গেট এমার্জেন্সি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আছেন তো? ভাবলাম বলি, আমি সারা জীবন আছি আপনার বন্ধুর ছেলের অপেক্ষায়। বলিনি, শুধু জিজ্ঞেস করেছিলাম, আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। এতক্ষণ স্ত্রীতে কথা বললেন, আপনার তো অনেক বিল উঠে গেল, এতটা খরচ করলেন? উনি একটু অপ্রস্তুত হয়ে বললেন, আরে না না, আমি তো এখানকার টেলিফোন এক্সচেঞ্জেই কাজ করি, বন্ধুর ছেলের জন্য এটুকু তো। আমার অভিজ্ঞতা ঝুলতে অম্লতা নয়, আছে কিছু অমল মধুর স্মৃতিও। আসলে এইসব আছে বলেই জীবনকে মহার্ঘ বলে মনে হয়। দুটো ঘটনা বলি, এই দুটো স্মৃতি আমাকে উজ্জীবিত করে, বারবার মনে করিয়ে দেয় কবিগুরুর কথা, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। হুগলির বেগমপুর থেকে এসেছিলেন ভদ্রলোকটি। বেগমপুরের গ্রামের প্রাইমারি হেলথ সেন্টারের ডাক্তার আমার মেডিকেল কলেজে তুতো দাদা চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। আমি কিছুটা সাহায্য করেছিলাম, ভুলেও গিয়েছিলাম ব্যাপারটা। টানা 3 ঘন্টা অপেক্ষার পর পেশেন্ট শেষ করে ওয়ার্ডের দিকে দ্রুত যাওয়ার পথে ছুতন্ত আমাকে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন, আপনার একে একটু তেল দেব। আপনার লোকটা পাগল না পেট খারাপ? না, আমার নিজের বাড়িতে ঘানিতে করি তো, ভালো ঝাঁজ আছে, মুড়ি দিয়ে খাবেন, ভালো লাগবে। এখানে মুড়ি পাওয়া যায়। ভদ্রলোকের চিটচিটে চটের ব্যাগ থেকে গণেশ মার্কার টিনের কৌটোতে কেজি 2 সর্ষের তেল ভালো করে বাঁধা চেঁধা অবস্থায় দিয়েছিলেন। হাসপাতালের নিয়ম অনুযায়ী জেনারেল ম্যানেজারের কাছে ওই তেলের টিন দিয়ে দামটা অ্যাসেস করতে হাসপাতালের এমপ্লয়িজ কমন ওয়েলফেয়ারে টাকাটা জমা দিয়ে ওই তেল দিয়ে মুড়ি পেঁয়াজ মেখে সত্যিই খেয়েছিলাম উপভোগ করে। তবে জানান থেকে জানিয়ে রাখি, আমাদের ম্যানেজার ওই সর্ষের তেলের ঝাঁঝালো গন্ধের চোটে 1 মিনিটের যে দাম অ্যাসেস করেছিল তা নিতান্তই কম ছিল। তবে সরল প্রাণীর অনাবিল স্নিগ্ধতায় মাখা ওই সর্ষের তেলের মূল্যকে কোনো পার্থিব দাঁড়িপাল্লায় হিসাব করা যে কতটা মূর্খতা তা আমি জানি। দ্বিতীয়টি একটি চিঠি, যা আমি জীবনের অন্যতম মূল্যবান চিঠি, অবশ্যই স্ত্রীর চিঠি ছাড়া বলে মনে করি। চিঠিটা আমাকে লেখা নয়, চিঠিটা লিখেছিলেন নুরুল হুদা গ্রামের হেডমাস্টার তার বন্ধু নূর মোহাম্মদকে। নূর মোহাম্মদ চোখের জটিল অসুখে ভোগা তার ছোট্ট মেয়ে, এবং এই চিঠি নিয়ে আমার কাছে এসেছিলেন। চিঠিটা না এডিট করেই তুলে ধরছি। প্রিয় নূর মোহাম্মদ, আমার দোয়া ও ভালোবাসা নেবে। তবে আজ সকালে ঝুনকার হেডমাস্টারের কাছে শঙ্কর নেত্রালয় হাসপাতালে আমাদের দেশের মানে নদিয়া জেলার একজন ডাক্তার থাকেন, তার নাম ডাক্তার জ্যোতির্ময় বিশ্বাস। উনি ওখানে ডাক্তার জেবি নামে থাকেন। ওনাকে আমার কথা বললে বলবেন, নুরুদা গ্রামের হেডমাস্টারের সাহেব তোমার মেয়েটাকে ভালো করে দেখে দিতে বলেছেন, উনিই সব ব্যবস্থা করে দেবেন। বেশি কি লিখবো? বিশেষ খবর, আজকে আমাদের হারানো ছাগলটা পাওয়া গেছে। পত্রপাঠ কি হলো জানাবে। ইতি আশীর্বাদক আবু বাসার সাহেবকে আমি চিনি না, তাতে কিছু যায় আসে না। চিঠিতে দুটো গুরুত্বপূর্ণ কথা ছিল। একটি, অবশ্যই তার দেশের ছেলে আমি, যার উপর একটা গ্রামের হেডমাস্টার হিসেবে তার অধিকার আছে বই কি। দ্বিতীয়টি, হারানো ছাগল। আমি গ্রামের ছেলে, আমাকে কাউকে বলে দিতে হবে না। বা গ্রামের লোক গ্রাম ছেড়ে দেশ ছেড়ে অন্য জায়গায় পেলে দেশ গায়ের লোক কেউ আছে জানতে পারলে কতটা আশ্বস্ত হন। আর ঠিক তেমনই গুরুত্বপূর্ণ হারানো ছাগলটা ফিরে পাওয়া। হ্যাঁ, আমি নূর মোহাম্মদকে যথাসাধ্য সাহায্য করেছিলাম, তবে ওই চিঠিটা হস্তগত করেছি, কারণ সরলতার অমল স্নিগ্ধতায় লেখা নুরুল হুদা গ্রামের হেডমাস্টারের ওই চিঠিটা ডাক্তার হিসেবে এক পরম স্বীকৃতি। তা তো আমি আপনি সবাই মানবেন। এত সরস, এত উইটি লেখা, খুব আনন্দ পেয়েছি, নির্মল আনন্দ হচ্ছিল, এবং শেষের দিকে এসে মানবিকতায় ভরপুর। খুব ভালো লাগলো, এবং সত্যি ডাক্তার হিসেবে বিশেষ অভিজ্ঞতা। এ তো আর আমাদের হবে না, এটা আপনার হয়েছে, এবং আমরা সবাই গুগল মাস্টার, আমরা সবাই গুগলে ডাক্তারি শিখে ফেলেছি। এখন আর পঞ্জিকাও দরকার হয় না, সমস্ত ওষুধের কম্বিনেশন, সেগুলো কি কাজে লাগে না লাগে আমরা মোটামুটি সব জানি। এটা একটা খুব সত্যি কথা, খুব তিক্ত সত্য। ডাক্তারদেরও তো কত কিছু ফেস করতে হয়, এবং এখন তো হচ্ছে আরো বেশি, আমরা সবাই জানি।
খুব আনন্দ হলো। আপনি কি আরেকটি গল্প পড়বেন? আমি একটা ছোট্ট একটা গল্প বলছি, যেটা খুব ছোট। ডাক্তারদের কি পেশেন্টদের কাছ থেকে গিফট নেওয়া উচিত? এটা হচ্ছে গল্পটার নাম। ডাক্তারদের কি পেশেন্টদের কাছ থেকে গিফট নেওয়া উচিত? কঠিন প্রশ্ন। ডাক্তারি করতে গিয়ে কিছু পেশেন্টদের ভালো করা যায়, কিছু পেশেন্টদের ভালো করা যায় না। এই ভালো হয়ে যাওয়া পেশেন্টরা কেউ কেউ উপহার মানে গিফট নিয়ে আসেন, না নিলে তারা স্বভাবতই মনক্ষুণ্ণ হয়। আমি ইউভিআইটিস স্পেশালিস্ট। এই চোখের মিডল লেয়ারের ইনফ্লামেশন বা প্রদাহ বিষয়ে আমার অভিজ্ঞতা। এ রোগ ইনফেকশন থেকেও হয়, আবার অ্যালার্জি থেকেও হয়। অনেক সময় এটা বারবার আসে। পেশেন্টদের তাই স্বভাবত অনেক প্রশ্ন থাকে, আমি তা শুনি। আজকাল টেকনোলজির যুগে অনেক ডাক্তারই কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলে পেশেন্টদের সাথে। আমাদের সময় সে মুখোমুখি পেশেন্টদের কাছে কথা বলা শোনার যে প্রথা ছিল, তা আজকাল উঠে যাচ্ছে। তাই পেশেন্টদের সঙ্গে তেমন সখ্যতা হয় না। পেশেন্টরাও তেমন কম করে 3টে ডাক্তার দেখিয়ে আসে, আর সাথে থাকে 30 রকমের রিপোর্ট। কিছু আপনাকে পেশেন্টদের সেলফোন থেকে দেখে নিতে হবে, তাও আবার উল্টো থাকে। আজকালকার ডাক্তারদের অনেকেরই এত সময় বা ধৈর্য নেই। আমি শোনার চেষ্টা করি, তাই জন্য হবে, অথবা বই থেকে পড়ে বা আমাদের মাস্টারমশাইদের কাছ থেকে শেখা নলেজ থেকে ট্রিটমেন্ট করি। তাতে কিছু পেশেন্টদের ভালো হয় বই কি, অবশ্য কিছুই আছে যাদের ভালো হয় না। এই যারা ভালো হয়ে যান, তাদের কেউ কেউ ডাক্তারবাবুদের জন্য কিছু নিয়ে আসেন, দিয়ে আনন্দ পান। আমার সাবজেক্টটাই এমন, যেখানে পেশেন্টদের বারবার আসতে হয়। তাই আমি একটু বেশি গিফট পাই। আমাকে তাই গিফটেড বলা যায়, কিন্তু না, জাস্ট মজা করছি। আমার পাওয়া গিফটের লিস্ট শুনলে সুরে উঠবেন। তার মধ্যে ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেট থেকে ধূপকাঠি, নিজের ঘানি থেকে সর্ষের তেল, আলফোনসো আম, হাতঘড়ি, টাই, পাঞ্জাবি, এমনকি ইলিশ মাছ ভাজা পর্যন্ত আছে। তিরুপতির লাড্ডু আর মিষ্টি তো বাদই দিলাম, সব মনে রাখা সম্ভব নয়। তবে কয়েকটি গিফটের কথা কোনোদিনই ভুলতে পারবো না। বিহার থেকে এসেছিল 17 বছর একটি মেয়ে তার বাবার সাথে। ওর সাথে ওর বয়সের একটি ছেলেও ছিল। আমি ভেবেছিলাম ওর ভাই হবে বোধহয়। ভদ্রলোককে বললাম, ভাইকে বসতে বলুন। বাবা সঙ্গে সঙ্গে বলে উঠলো, না না, ও ভাই নয়, ও আমার জামাই, সবে বিয়ে দিয়েছি। জিজ্ঞেস করলাম, এত অল্প বয়সে? ভদ্রলোক বললেন, क्या करे डॉक्टर साहब, एक आंख तो बीमारी से खराब हो गया, अभी दूसरी आंख में भी प्रॉब्लम आ रहा है। आप डॉक्टर लोग कुछ कर पाए कि नहीं पाए, तो मैं तो लड़की को शादी करा दिया। दोनों आंख चला जाए तो कौन उसको शादी करेगा? आप देख लीजिए, मेरे को কাল को दिल्ली जाना है, मैं लोकल एमपी हूँ। দেখেছিলাম অন্য চোখটাও ঠিক হয়ে গিয়েছিল। আমি ওদের দুজনকে বলেছিলাম, আজ अभी घर जाओ, अभी घर जा सकते हो। ওরা বলল, हम लोग का मानडे शाम का टिकट है। ওদেরকে ভালো লেগে গিয়েছিল। আমি বললাম, तुम लोग কাল গোল্ডেন বিচ মে চলা যাও। কেউ ছিল দুজনে। পরদিন সকালে দেখে ওপিডিতে আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছে সেই বালিকা বধূ। বললো, কাল বহুত আচ্ছা ঘুমা, আপকে লিয়ে এ লে আয়া है। সেই এটা ছিল ব্রিটানিয়া বিস্কুটের একটি প্যাকেট। ডাক্তারি জীবনে অনেক গিফট পেয়েছি, কিন্তু এই বালিকা বধূর দেওয়া বিস্কুটের প্যাকেটটা কোনোদিন ভুলতে পারবো না। তিরুপতি থেকে দেখাতে আসতো দাস্তাগিরি খান, ওর সঙ্গে থাকতো ওর বোরখা পরা বউ। দাস্তাগিরির একটা চোখ চিকেন পক্স থেকে নষ্ট হয়ে যায় 7 বছর বয়সে। বিপদ হলো তখনই, যখন অন্য চোখটা হট করে অন্ধকার হয়ে গেল। অবশ্য এসেছিল সাথে সাথেই, বুঝলাম ওই চিকেন পক্স ভাইরাস আক্রমণ করেছে রেটনাকে। আমরা যাকে বলি অ্যাকিউট রেটনাল নেক্রোসিস, যা ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে যায়। তাড়াতাড়ি ওষুধ না দিলে পুরো দৃষ্টি চলে যেতে পারে। দাস্তাগিরির দৃষ্টি ফেরানো গিয়েছিল। 7 দিন হাসপাতালে ভর্তি করে ইন্টারভেনাস ইনজেকশন, আর একদিন চোখের ভিতর ইনজেকশন দিয়ে দৃষ্টি খানিকটা ফিরিয়ে আনা গিয়েছিল। দাস্তাগিরি যখনই আসে, হাতে থাকে একটা প্লাস্টিকের ব্যাগ, আর তাতে থাকে তিরুপতির মেগা লাড্ডু। কিন্তু ও তো মুসলমান, ও কি করে তিরুপতি মন্দিরে ঢুকলো? একদিন জিজ্ঞেস করে ফেললাম, মুসলমান হয়ে কে भी क्यों मेरे लिए तिरुपति का लाड्डू लेकर के आते हैं? তারপর ওর যেটা বললো তা আমাদের সকলকে শিক্ষা দিতে পারে। ডাক্তার সাহেব, ও আল্লাহ তিরুপতি সব এক হ্যায়, আশীর্বাদ সবসে লেনা চাইয়ে। আরেকজনের কথা মনে থাকবে, হ্যাঁ, মেদিনীপুর থেকে এসেছিলেন ভদ্রলোক 2 মাস আগে। দেখলাম চোখটা ঠিক হয়ে গেছে এখন। দেখার পর আবার বললো, ডাক্তারবাবু আপনার জন্য একটা জিনিস এনেছি, ভিতরে আনি। ভিতরে যেটা নিয়েছিল সেটা ছিল একটা তেলের টিন। বললাম, আমার ঘানি আছে ডাক্তারবাবু, একটা সর্ষের তেল এনেছি, মুড়ি দিয়ে খাবেন, ভালো লাগবে। মুড়িও এনেছে খানিকটা। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না। আমাদের হাসপাতালের নিয়ম হলো
পেশেন্টদের কোনো গিফট দিলে তার দামটা এস্টিমেট করে কমন ওয়েলফেয়ার ফান্ডে টাকাটা কথা জমা দিয়ে জিনিসটা নিতে পারো। আমাদের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ঘরের টিনটা নিয়ে যেতে বললো, ডক্টর প্লিজ টেক ইট। আমার মনে হলো মেদিনীপুরের গ্রামের এই সরল মানুষটির অমল মহিম ভালোবাসাকে দাঁড়িপাল্লায় মাপা সম্ভব নয়। আরেকজনের কথা মনে আছে, স্যুট বুট পরা ভদ্রলোকটি, খুব কঠিন অসুখ ছিল না, কয়েকবার আসার পরই মোটামুটি ঠিক হয়ে গেছিল। বেশ কয়েকদিন পরে ভদ্রলোক একটি বিরাট থার্মোকল বাক্স নিয়ে এলেন, বললেন এর মধ্যে ইলিশ মাছ আছে, গঙ্গার, ডিম আছে কিন্তু ভিতরে, আপনি বাঙালি জানি, এনজয় করবেন। জিজ্ঞেস করলাম কি করে জানলেন? বললাম কি করে আনলেন? বললাম ফ্লাইট এনেছি। সিকিউরিটি ধরেনি আপনাকে? কাচুমাচু করে মুখটা বললেন, আমি তো পাইলট। আরেকজন এসেছিলেন, আরেকজন আসতেন বোম্বে থেকে, মাঝবয়সী ভদ্রলোক, রুটিন চেক করাতে আসতেন প্রতি বছর গরমের সময়। ওনার পিছন পেছনে আসতো আরো একজন, বড় বাক্স ভর্তি আম নিয়ে। সেক্রেটারি হাই করে উঠতো। ভদ্রলোক বলতেন, এ बॉम्बे का अल्फांसो मैंगो है, এই সিজন মেই মিলতা है। এখন বেশ কয়েক বছর ধরে ভদ্রলোকে দেখি না, আর বোম্বে সেই আলফান্সো আমও আসে না। উপহার পেতে কার না ভালো লাগে, বিশেষ করে সেই উপহার যদি বাংলাদেশের থেকে আসে। বেশিরভাগই হলো সুন্দর হাতে কাজ করা পাঞ্জাবি, বেশিরভাগই আসে ঢাকার আড়ং শক্তে। একে দিয়েও এখনো আমার হাতের কাছে 52টা পাঞ্জাবি আছে আলমারিতে। তার মধ্যে থেকে সব থেকে ভালো সেই পাঞ্জাবিগুলো যার উপর বাংলা কবিতার লাইন লেখা থাকে। ওগুলো পড়ে বেশ মাঞ্জা দিয়ে বেরোলে অনেকেই হিংসে করে, অভিমান না কেন জিজ্ঞেস করে কোথা থেকে জোগাড় করলে বলতো। কি করে বলি, সবই বাংলাদেশের পেশেন্টদের ডাক। শেষ করছি একটি সত্যি কাহিনী দিয়ে। বেশ কিছুদিন আগের কথা, এমপি থেকে এসেছিল এক স্বামী স্ত্রী, 40-এর উপর বয়স। দেখে মনে হলো খুব চিন্তিত। ভদ্রমহিলার চোখ এক্সামিন করে বললাম ঢোকা ডাক্তার তো ঠিকই ডায়াগনোসিস করেছে, ভক্ত কয়েনাকে হার্ট ডিজিজ, হাই ডোজ স্টেরয়েড দরকার আপনার। ওইটাই ছিল মুশকিল। ভদ্রমহিলা 2 মাসের প্রেগনেন্ট, 10 বছর বিয়ের পরে प्रेग्नेंट হয়েছে। হাজবেন্ড বলে हमारा पहला बच्चा है, 15 साल शादी के बाद बीवी प्रेग्नेंट हुआ। वहाँ का डॉक्टर ने बोला स्टेरॉइड देके इलाज करेगा तो बच्चा खराब हो सकता है, क्या करे, हम लोग तो काफी परेशान है। আমি এখানকার বড় গাইনোকোলজিস্ট থেকে কনসাল্ট করে ওর চোখে ইনজেকশন দিলাম। স্টেরয়েডের বদলে অন্য সব ওষুধের ব্যবস্থা করা হলো। 1 মাসের মধ্যে চোখ ঠিক হয়ে গেল। আমি বললাম अभी घर जा सकते हैं, दवाई दे दिया, বাচ্চা होने के बाद फिर आ जाइए। না, ওরা 1 বছর আসেনি, এসেছিলেন প্রায় 3 বছর পরে। স্বামী স্ত্রী দুজনের মুখে হাসি। জিজ্ঞেস করলাম क्या हुआ, সব ঠিক है? এসে বলল लड़का हुआ है, बिल्कुल ठीक है। किधर है आपका लड़का? দেখলাম অপুজির বাইরে দৌড়চ্ছে একটি বছর 2 বাচ্চা, টডলার। সৌজন্যের বসে জিজ্ঞেস করলাম क्या नाम रखा है? দুজনেই একসাথে যা বললো তা শুনে আমি হতবাক। आपको वजह से हम लोग को यह बच्चा मिला। हम लोग ने सोचा क्यों ना उसके नाम आपको नाम से रख दिया जाए। उसका नाम दिया है ज्योतिर्मय। ওটা আমার নাম। বিরল অভিজ্ঞতা, সুন্দর অভিজ্ঞতা, খুব আনন্দ হলো শুনে। গল্পগুলো নিশ্চয়ই পরে আলোচনা হবে। পরবর্তী যিনি আছেন গল্পকার, তাকে ডেকে নিই। অনিমেষ চট্টোপাধ্যায় আমাদের মধ্যে আছেন, এবারে পড়বেন অনিমেষ চট্টোপাধ্যায়। আকাশের ফ্রেমিং। আজ প্রায় 5 বছর পর আমার দেশের বাড়ি বা গ্রামের বাড়িতে এসেছি। বাজারের মুখে আশুদার ছবি বাঁধানোর দোকান না বলে গুমটি ঘর বলাই ভালো। আশুদা আমায় দেখে একগাল হাসলো। কি গো, কেমন আছো? এসেছো, খবর পেয়েছি। তা সেই ইডলি ধোসা তেঁতুলের দেশেই রয়ে গেলে? আশুদার দোকানের কোনো পরিবর্তন নেই। আধভাঙা দরজা, দুপাশে হাট করে খোলা, এদিক ওদিক বাঁধানো ছবি, ফটো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আগেরই মতো 2 সপ্তাহ না কামানো দাড়ি, সেই গেঞ্জি লুঙ্গি, শুধু বয়সের ছাপ, দাড়ি চুল বেশিরভাগ পেকে গেছে, এটাই পরিবর্তন। দোকানে হ্যারিকেন লণ্ঠন ঝুলছে, তার মানে এখনো এত বছর পরেও আলাদা মিটার হয়নি। আশুদা পাশের দোকান থেকে ইলেকট্রিকের লাইন নিত, সেই অবস্থায় আছে। পাশের দোকান আজ বন্ধ, তাই আলো নেই।
অনেকদিন পর এসে বাজারে ঘুরতে বেরিয়েছি। সন্ধ্যে শেষ হতে চলেছে। পুরনো চেনাশোনা লোকের সঙ্গে দেখা করব। আমাদের গ্রামের বাজারের মাঝখানে শাক সবজিটাই হচ্ছে আসল বাজার, আর চারপাশে মিষ্টি, ওষুধ, ফটো বাঁধানো জামা কাপড়ের দোকান। গঞ্জগ্রাম, দিনের বেলায় বাজার রোজ বসে, শাকসবজির পাইকারি লেনদেনও হয়। সন্ধ্যেবেলায় আসল বাজার বসে না, বাকি দোকান খোলা থাকে। আশুদাকে ছোটবেলা থেকে দেখছি। আমাদের পাশের পাড়ায় বাড়ি। পড়াশোনা ক্লাস 5-6 এর বেশি এগোয়নি। যদিও আশুদার ঠাকুরদা পণ্ডিত পাড়ায় সংস্কৃত পাঠশালা ছিল, দাদা হোমিওপ্যাথিক ডাক্তার। বাজারে আশুদার দোকানের পাশেই তার চেম্বার, বসারও খারাপ নয়। ছোটবেলা থেকেই আশুদা নাকি উল্টো পাল্টা কথা বলতো। ছোট থেকে স্কুলে মজার খোরাক হয়ে গেছিল। চুল টানা, স্কেল দিয়ে মারা, প্যান্ট খুলে দেওয়া নিত্য নৈমিত্তিক হয়ে যায়। আশুদা বই খাতা ছুঁড়ে ফেলে দিত, গালাগালি দিত, মুখে থুতু ছড়াতো, ছুঁড়তো, নাক খুঁটে অন্য ছেলেদের গায়ে লাগিয়ে দেয়া শুরু করত। এসব আমরা ছোটবেলায় দাদাদের মুখে শুনেছি। আমরাও ছোটবেলায় আশুদাকে থুতু ছিটিয়ে তোদলা কথা বলতে শুনেছি। ঠোঁটের কোণে থুতু জমে যেত, আশুদার খেয়াল থাকতো না। আজকের মেট্রো শহরে আশুদা স্পেশাল চাইল্ড, স্পেশাল স্কুল আবহাওয়ায় হয়তো মানুষ হতো, কিন্তু আমাদের গ্রামে তার প্রশ্ন ছিল না। আমার বাবা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য আমাদের নিয়ে কলকাতা চলে এলেন। আস্তে আস্তে আমাদের দেশের বাড়িতে যাওয়া কমে যেতে লাগলো। ঠাকুরদা, ঠাকুমা, ছোট কাকা দেশের বাড়িতেই থাকতেন। আমরা মাঝে মধ্যে ছুটি কাটাতে যেতাম। দেখতুম আশুদা আমাদের বাজারের ওই পাড়ায় আসল মজার খোরাক হয়ে গেছে। ওর হাতের ব্যাগ কেড়ে নেওয়া, চটি ছুঁড়ে পুকুরে ফেলে দেওয়া, এসব চলতো। কয়েক বছর পর দেখলাম আশুদার জামা কাপড় টানছে এমনকি ছোট বাচ্চারাও। আশুদা অশ্লীল অঙ্গভঙ্গি করে যাচ্ছে। বুঝলাম মারধরের মতো নিষ্ঠুর খেলার হাত থেকে বাঁচতে আশুদা ওই অঙ্গভঙ্গির আর কায়দা হিসেবে নিয়েছে বাঁচার জন্যে। এসব আমার কলেজ জীবনের গোড়ার কথা। কলেজে ঢোকার পর দেশে যাওয়া আরো কমে যাচ্ছিল। শুনলাম আশুদা পড়াশোনা ছেড়ে দিয়ে বাড়ি বসছিল। ওর দাদা চিতপুরে ছবি বাঁধানোর দোকানে ঢুকিয়ে দিয়েছিল কাজ শেখার জন্যে। 1 বছর কাজ শিখে নিয়ে আমাদের গ্রামে এই বাজারের কাছে এই দোকানটা করেছে। ডাক্তার দাদাই সব করেছে। কিছুদিন পর বাড়িতে গিয়ে দেখলুম আশুদাকে রাস্তায় পেছনে লাগা একটু কম হয়েছে, কিন্তু আড্ডার সময় পেছনে লাগা পুরো দমেই আছে। দোকানও চলছে, তবে খদ্দেরের ভিড় একটু খুব কম। কিন্তু একটা নজর কাড়া ব্যাপার চোখে পড়েছিল। আমার সদ্যমৃত ঠাকুরদার শ্রাদ্ধের জন্যে ছবি সরু কাঠ দিয়ে আশুদা বাঁধিয়ে দিয়েছিল। বাজারের সাধারণ প্লাইউড দিয়ে নয়। আবার বড় লোকের বাড়িতে যেমন ঠাকুরদা ঠাকুমার ছবি চওড়া ফ্রেম দিয়ে হয়, তাও না। আমি বলেছিলাম, কি গো আশুদা, দাদুর ছবিতে দেখলাম সরু কাঠ লাগিয়েছ কেন? শালা, কলকাতা থেকে কাঠ আনিয়েছি, আমাদের গেঁয়ো ভূত ভাবিস নাকি? না রে বাবা, তা বলিনি। হঠাৎ ওরকম সরু ফ্রেম লাগানো দেখা যায় না, তাই জিজ্ঞাসা করছিলাম। আরে বাবা, তোর কাকা তো প্রায় ইংরেজি চ্যানেলে টিভিতে দেখে, দেখিসনি? আমিও তো সন্ধ্যাবেলায় তোর কাকার টিভিতে কিছুক্ষণ এসব দেখি। তোদের ওখানকার টিভিতে সব পাওয়া যায় না নাকি? দেখবি পুরোনো ছবিতে সাহেবগুলো বেশিরভাগ মিলিটারি টাইপ, বুক ফোলানো, বুকে মেডেল। ওদের ছবি দেখবি চওড়া ফ্রেম দিয়ে বাঁধানো। আর লেখাপড়া জানা কবি ছবি আঁকেদের হচ্ছে সরু কাঠ। তোর দাদু সাহেব কোম্পানিতে কাজ করেছেন হয়তো এককালে, কিন্তু এখানে আসার পর কালী কীর্তন করতেন, রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতেন। কোনোদিন লোক দেখানির চাল ছিল না, তাই তার জন্য সরু কাঠ। কেমন হয়েছে বল না? স্বীকার করছি, আমি শুনে চমকে গিয়েছিলাম। পাড়ার ছেলেরা অবশ্য পাশ থেকে ফুটকটে ছিল, কেমন শুনছো দাদা, আরো শুনবে। বেশ কয়েক বছর পর নতুন বউ নিয়ে দেশে গেলুম। শনি রবিবার সব পাড়ার ছেলেরা আড্ডা জমায়। কয়েকজন চাষের কাজকর্ম নিয়ে গ্রামেই থাকে, তারাও আসে। বাকিরা কলকাতা, হাওড়া শহরে কাজকর্ম করে, শনি রবিবার গ্রামে ঘুরে যায়। তো শনিবারের আড্ডা জমলো, আশুদাও এসেছে।
আমার নবপরিণতা বউ টিচার শুনে সবাই আশুদাকে জোরজার করলে একটু ইংরেজিতে কথা বলতে। আশুদা মুখে বিচিত্র গ্যাট ম্যাট ফ্যাট নানান শব্দ করতে লাগলো। আগের বছরের পুরোর পাড়ার নাটকে বোবার পাঠ করেছিল তাও দেখালো। আমার কলকাতার বউ লক্ষ্য করছে কিনা আর চোখে মাঝে মাঝে দেখতে লাগলো। বুঝলাম আশুদা গোটা পাড়া আমাদের এই ছোট্ট গ্রামের মধ্যবিত্ত ঘরঘেঁষা সমাজের গতানুগতার মধ্যে একটা জীবন্ত রিলিফ। আশুদা যা রোজগার করে তাতে একটা পেটও চলে না। নস্যি গেঞ্জি জলখাবার আর ওই পাড়ার নাটকের চাঁদাতেই সব চলে যায়। বাকিটা দাদা বৌদির সংসারে। পরের দিন 25শে বৈশাখ, পাড়ার লোকেরা আবৃত্তি করবে, গান গাইবে, গ্রামের স্কুলের বাংলার মাস্টারমশাই বক্তৃতা করবেন। আশুদা রবীন্দ্রনাথের একটা নতুন ছবি নিজে বাঁধিয়ে এনেছে, সেটাই ফুলের মালা দিয়ে সাজানো হবে। ছবিটাই দেখলাম ফ্রেম নেই, বোর্ডের ওপর মাউন্ট করা। কি গো আশুদা, বেশ নতুন কায়দায় তো, বিনা ফ্রেমে? আশুদার চোখ বেশ চকচক করে উঠলো। বললো, তোর নজরে এসেছে? না, তোর চোখ আছে, বুঝেছিস তাহলে। আরে রবীন্দ্রনাথের কোনো ফ্রেম হতে পারে না, ও জিনিস কি ফ্রেমে হয়? এসব প্রায় 10-12 বছর আগেকার কথা। এই শেষ সন্ধ্যায় আশুদাকে দেখে এই সকল কথা মনে পড়ছিল। এই সব খ্যাপাটে লোকের বয়স বাড়ে না, সব বয়সের সঙ্গে মিশতে পারে, কিন্তু পাকা চুলে আশুদাকে একটু বয়স্ক লাগছে এতদিন পর। সন্ধ্যেবেলায় 2-1টা খদ্দের অন্য দোকানে আছে, রাত্রিতে কেউ ছবি বাঁধাতে আসে না, আশুদার দোকান ফাঁকা। বললাম, বলো তোমার দোকান কেমন চলছে? তা তুমি তো সকালে এসেছো, এদিকে একবার আসবার সময় হলো না সারাদিনে। আমি এসেছি, তোমায় কে খবর দিল গো? সব খবর পাই, আশু পণ্ডিতকে তোরা যা ভাবিস তা নয়। একটু থেমে বলল, ওই বাগডিপাড়ার ভজা তোদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তোকে দেখেছে। এই তো ফাঁকায় আড্ডা মারবো বলে এলুম, নতুন কিছু কায়দার বাঁধাই বা ফ্রেমিং করলে নাকি? কি করি বল, জানিস তো, এই মিষ্টির দোকান কিংবা চালের আড়তে টাঙানোর জন্যে যত সব ঠাকুর দেবতার ছবি বাঁধাতে দেয়, আর তা না হলে কেউ মরলে পায়ের ছাপ বাঁধাতে হবে, অথবা মরা মানুষের ফটো বাঁধাই, সেই ডেড বডির ছবি, বুঝেছিস তো? ভালো লাগে না, বুঝেছিস, সত্যি ভালো লাগে না। তাহলে নতুন কিছু করনি? আরে দেখ না, স্কুল থেকে বিদ্যাসাগরের ছবি বাঁধাতে দিল। আমি হেড স্যারকে জিজ্ঞাসা করলাম, ফ্রেম ছাড়া মাউন্ট করে দি, বিদ্যাসাগরকে কি ফ্রেমে আটকানো যায়? তুই বল, তুই বল। আর যদি বলেন তো ওই কামানো মাথার সামনেটুকু ফটোর বাইরে অল্প একটু বার করে দেবো, ওই মাথা 1.5 ফুটের ফ্রেমে কখনো আটকানো যায়? তাই না শুনে শালার হেডমাস্টার বলে, পাগলামি করিস না আশু, ভালো করে মজবুত করে বাঁধিয়ে দে, অফিস ঘরে ঝুলবে। মাস্টার হয়েছে, বিদ্যের পেছনে আগুন। আশুদা এসব কথা লোকে কেউ বোঝে না, শুনে হাসে, রাগ করে, ওকে অগ্রাহ্য করে। আমি জিজ্ঞাসা করলাম, মনের মতো ছবি তাহলে বাঁধাই করনি? কিছুক্ষণ চুপ করে থেকে বাইরের ফাঁকা অন্ধকারে উঁকি দিয়ে একবার এদিক ওদিক দেখে নেয়, তারপর ফিসফিস করে বলে, একটা জানিস, রজনীগন্ধার প্রিন্ট ক্যালেন্ডারের ছবি ফ্রেমে লাগিয়েছি, লম্বা, শুধু সবুজ একটা ডাঁটা, একদম উপরে সাদা ফুল, এই যেন একটা মেয়ের গলা, কি বলে বললা, হাঁসের মতো, পদ্মের মতো, মনে পড়ছে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, মৃণাল মরাল। আর কি করেছি জানিস, সস্তা একটা বাঁকা কাঁচ সামনে লাগিয়ে দিয়েছি, তোর ফুলটা মনে হবে বেঁকে ঘাড় ঘুরিয়ে তোকে দেখছে। কারুক্ষে দেখাইনি, তোকে দেখাচ্ছি, কারুক্ষে বলিস না। বসার গদির তলা থেকে ছবিটা বার করে দেখালো আশুদা। অসাধারণ ইলিউশন। আশুদা তো মদগ্লিয়ানি কিংবা তুলুস লোত্রেকের পেন্টিং দেখেনি, কিংবা পল গগার সেই তাহিতি সিরিজ, তাহলে মাথায় এরকম ফ্রেমিং কম্পোজিশন আনলো কি করে? রাত হয়ে গেছে, শুনশান বাজার, দোকানপাট বেশিরভাগ বন্ধ হয়ে গেছে। আমি সেই রজনীগন্ধার দিকে তাকিয়ে আছি। আশুদাও উঠবে এবার। আমি বললাম, আর কোনো ইচ্ছে বা প্ল্যান নেই? আশুদার লুঙ্গি ঠিক করতে করতে আনমনে বলল, শালা জানিস,
একদিন খুব তাড়ি খেয়েছিল, বাড়ি যায়নি, এখানেই ফুলুরি বেগুনি খেয়ে শুয়ে পড়েছিলাম। সেদিন আমি সেই তাড়ির স্বপ্নে দেখেছি আমি আকাশকে ফ্রেমিং করছি। মানে মানে সে আবার কি? আকাশের কোনো ছবি পেয়েছো? ক্যালেন্ডার? না রে, নীল আকাশকেই। এরম কথার হঠাৎ ধাক্কায় আমি উত্তেজিত হই। নীল মানে? তুমি দিনের আকাশকে ফ্রেমে বাঁধছো, স্বপ্নে দেখেছো? হ্যাঁ রে, তাড়ি খাওয়া স্বপ্নে দেখলাম আকাশকে আমি সাদা মেঘ দিয়ে ফ্রেমিং করছি। হা হা হা। আর তাহলে দিনের আকাশ খুব অদ্ভুত তো। দিনের আকাশ খুব অদ্ভুত তো। তাহলে তাহলে রাত্রির আকাশকে কি করে ফ্রেম করবে? তুই আমাকে নিয়ে মজা করছিস? সত্যি কথা বল, আমাকে তাতাচ্ছিস? মাদ্রাজ থেকে একদিনের জন্য এসে পেছনে লাগা হচ্ছে শালা। না গো, বলো তো আমি চলে যাব। তুমি বললে তাই, তো অদ্ভুত স্বপ্ন দেখেছো তাই বললাম। আশুদার চোখ উত্তেজনায় চকচক করছে। রাতের আকাশ, রাতের আকাশ, রাতের আকাশ হবে সাদা বকের ফ্রেম। রাত্রির বেলায় কালো আকাশে সাদা বক উড়ে যায়, দেখেছিস তো? উড়ন্ত বকের ফ্রেমিং করব। বাঁ হাত দিয়ে নাক খুঁটছে, ডান হাতে নস্যির ডিপে, মুখ থেকে লালা মেশানো নস্যির দুর্গন্ধ বেরুচ্ছে। বিড়বিড় করে বলে ওঠে, নীল আকাশ সাদা মেঘ, কালো আকাশ সাদা বক। আমি হাসতে হাসতে বলি ওকে একটুখানি উত্তেজিত করার জন্যে, আর রইল বাকি কাঁচ। আশুদা আমাকে চ্যালেঞ্জটা যেন বুঝতে পারে, চুপ করে থেকে দোকানের ঝাঁপ বন্ধ করে, আর তারপর দাঁড়িয়ে থাকে চুপ। বাজার বন্ধ হয়ে গেছে, অন্ধকার। সে অন্ধকার রাস্তার সামনে আমার মুখের সামনে দাঁড়িয়ে আশুদা একটু চুপ করে থেকে বলে, বাগদি পাড়ার খ্যাপা বাগদির মা মরা মেয়েটাকে দেখেছিস? না, অনেকদিন তো এদিকে আসেনি, তবে শুনেছি খ্যাপা বাগদির বউ মারা গেছে। ওই মেয়েটা এখানে হাটপুকুরের ধারে বসে কাঁদে খিদে পেলে। ওর চোখের জলে কাঁচ হবে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, আশুদা আপন মনে হাঁটতে শুরু করে তার পুরনো ব্যাটারির মরা আলোর টর্চ ফেলে। কি বলিস? হ্যাঁ, বেড়ে হবে। হ্যাঁ, একদিন দেখিস ওই খাঁ খাঁ দুপুরে কিংবা ঘন রাত্রিরে আমি ওই ধোপাডাঙ্গার পোড়ো মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে আমি আকাশকে ফ্রেমিং করব। আমি একা, আর কেউ না। সঙ্গে থাকবে শুধু ওই বাগদি পাড়া না খেতে পাওয়া পুঁচকেটা। কথা বলতে বলতে আশুদা এগিয়ে গিয়েছে, ঘাড় ঘুরিয়ে বললো, দেখিস খুব মজা হবে। আমাকে কেউ আর তখন আধ পাগলা বলবে না, পুরো পাগলা বলবে। এই বৌদি, এই ভাইপো বউ, কেউ শালা এই বেশি ভাত খাই বলে মুখ নাড়া দিতে পারবে না। ফাঁকা আকাশের তলায় আমি দাঁড়িয়ে থাকি। এ আকাশে সাদা মেঘ ভাসছে, বকও উড়ে যাচ্ছে। নমস্কার। বলার ভাষা পাচ্ছি না। আমি আর একবার আপনার গল্পটার নাম শুনতে চাইছি। আকাশের ফ্রেমিং। আকাশের ফ্রেমিং। এর মধ্যে আকাশের ফ্রেমিং আসার আগে রবীন্দ্রনাথের ফ্রেমিং, তাকে কোনো ফ্রেমে বাঁধা যাবে না। এবং আজকে বিদ্যাসাগরের জন্মদিন, বিদ্যাসাগরকেও কোনো ফ্রেমে ধরা যাবে না, বরঞ্চ ফ্রেম ছাপিয়ে তার মাথাটা আরো বেরিয়ে আসবে। এই দুটো ফ্রেমও আমার বড় পছন্দ হয়েছে। আর শেষটা তো অনবদ্য, মানে বহুকাল মনে থাকবে। আমিও আবার ইউটিউব চালিয়ে শুনে নেব গল্প। প্রত্যেক কটা গল্প আজকে বড় সুন্দর লেগেছে। যাই হোক, আপনার গল্পটা একেবারে অনবদ্য। আমি এবার আবার সুকান্তদার হাতে হ্যান্ড ওভার করব দায়িত্বভার, যে কারা গল্প নিয়ে আলোচনা করবেন, কি সম্পাদক হিসেবে তিনি ভেবেছেন। আমাদের আজকে সভাপতি অনুপস্থিত আছেন, অমিত দা অনুপস্থিত আছেন। আমার আজকের অনুষ্ঠান খুব ভালো লেগেছে। বাসব দত্তা অনেক ধন্যবাদ গল্পের জন্য, ডাক্তারবাবুকেও ধন্যবাদ। কিন্তু অনিমেষ দা, আমি এই গল্প অনেক দিন মনে রাখবো, অনেক দিন বরাবরই বোধহয় মনে রাখবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত ভালো গল্প শুনলাম, মনটা ভরে গেল। ঠিক আছে, আমি এইটুকুই বলতে চাই। আমি সাধারণত গল্প নিয়ে তেমন আলোচনার করতে হয়তো অভ্যস্ত নই, কিন্তু আজকে এমন একটা আবেগতাড়িত
কিছু গল্প শুনলাম এবং বাইরের আমি এই কথা প্রসঙ্গে জাস্ট জানিয়ে রাখি, অনিমেষ দাই সম্ভবত নাম, তাই তো? অনিমেষ দা, হ্যাঁ, অনিমেষ দা এর আগের আমি একটাই গল্প শুনেছি, সেটা হচ্ছে ওই পূর্বার বাড়িতে একবার উনি গল্প পাঠ করেছেন। সেটা বোধহয় বিহার থেকে আসা কোনো মুসলিম পরিবার, তারা ভেলোরে গেছিল চিকিৎসা করতে এবং ম্যাড্রাসের তার বাড়িতে এইরকম একটা কোনো গল্পের নামও মনে নেই, এখন শুনতে শুনতে হঠাৎ আমার সেরকম মনে পড়ছিল। গল্পটার নাম মনে করতে পারছি না, গল্পের কন্টেন্টও আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু যাই হোক সেটা পরের ব্যাপার। আমি অনিমেষদার গল্পটা যেহেতু একদম শেষে শুনলাম, সেই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনিন্দিতা যেমন বলল যে বহুদিন মনে রাখার মতন গল্প, এবং সত্যি কথা এই এই যে তিনজনের আমরা যে গল্প শুনলাম, তাতে দুটো জিনিস আমি লক্ষ্য করেছি, সেই দুটো জিনিস বলবার জন্যই আমার আগ্রহ বেশি। সেটা হচ্ছে যে দুটো এমন প্রফেশন নিয়ে এই গল্প দুটো লেখা হয়েছে। একটা বাসব দত্তা চায়ের ওপরে এরকম কিছুটা তার নিজের অভিজ্ঞতার কথাও লিখেছে, মানে চায়ের কোয়ালিটি, চায়ের এই মদেশিয়া যারা আছে তাদের সেই ব্যাপারটাও যেরকম এসেছে। কিন্তু প্রফেশন দুটো, একজন ফ্রেম বাঁধাই করে, একজন সামান্য দোকানের চা বিক্রি করে, এইটা আমার খুব ইউনিক লেগেছে। আর ডাক্তারবাবুর যে ওটাকে আমি ঠিক গল্প বলবো না, এটা তো ডাক্তারবাবু নিজের অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতাটা এমন ভাবে উনি উপস্থাপন করেছেন যে আমি সত্যি কথা বলছি, আমি শেষেরটা যখন উনি লিখছেন, উনি বলছেন যে ওনার ছেলের নাম জ্যোতির্ময় দেয়া হয়েছে, তখন আমি এখানে হাততালি দিয়েছি। মানে গল্পটা আমাদের হয়তো ডাক্তারবাবুদের সঙ্গে, আমার যেহেতু অনেক ডাক্তারের সঙ্গে বন্ধুত্ব আছে, এরকম গল্প হয়তো আমরা অনেক শুনেছি, কিন্তু ওনার উপস্থাপনাটা বড়ই সুন্দর হয়েছে। গল্প না হয়েও এগুলো আমাদের শোনার জন্য খুব ব্যগ্র করে দিয়েছিল, গল্প হয়ে উঠেছে। আর বাসব দত্তার এবং অনিমেষ বাবুর এই গল্প দুটোই সত্যি অনেকদিন মনে রাখবো। বাসব দত্তার গল্প পাঠও খুব সুন্দর, এবং এই দুটোর আগেই বললাম এই দুটো। আর একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু এনারা, আমিও আমার জীবন প্রবাসেই কেটেছে, ওনারাও প্রবাসে থাকলে, আমি যখন দিল্লিতে ছিলাম আমিও গল্প লিখতাম কলকাতাকে নিয়ে। তো এই ব্যাপারটা একটা লক্ষ্য করেছি, ওনারা থাকেন ম্যাড্রাসে কিন্তু গল্পের পরিপ্রেক্ষিত কিন্তু কলকাতা বা আমাদের বাংলা। আমি কেন এই না মনে করি যে যারা প্রবাসে আছে তারা যদি তাদের সেখানকার গল্প কিছু বলেন তাহলে বেশি শুনতে ভালো লাগতো। এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত ইচ্ছে। যাই হোক, কিন্তু ওনাদের গল্প দুটি ভালো লেগেছে। এবার গল্পের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবার জন্য অনেক লোক আছে, আমি আমার শুধু ভালো লাগা এবং ভালোবাসাটুকু জানালাম। ধন্যবাদ সবাইকে। অনিমেষদার গল্প নিয়ে সকলে খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। আমি অনিমেষদার গল্পের একটা জিনিস বলি, তোমার গল্পটা ভালো তো বটেই, এবং যত দিন যাচ্ছে ততই পাগলা লোকেরা কমে যাচ্ছে। আসলে যত মানুষ বেশি ডিজিটাল হচ্ছে, স্মার্ট হচ্ছে, আমাদের ভেতরে পাগলামি কমে যাচ্ছে। পাগলামির সঙ্গে যে দার্শনিকতার একটা যোগ আছে, জীবন দর্শনের চেতনার একটা যোগ আছে, সেটা বুঝলাম। আমার যেটা বলার জন্য আমি তোমার গল্প নিয়ে একটু শুধু কথা বলবো, তুমি নামটা বদলাও দুটো কারণে। এক নম্বর হচ্ছে গল্পের একদম প্রথম দিকে ফ্রেমের কথা এসে গেছে, ফলে তুমি যদি বলে দাও না যে আকাশের ফ্রেমিং একটা গল্পের নাম, তাহলে পাঠক কিন্তু অঙ্ক মেলাতে যাবে। তুমি নামটা ব্যাখ্যামূলক হয়ে গেছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আরেকটা কারণে তোমার নামটা বদল করা দরকার। আকাশের ফ্রেমিং এ গল্প শেষ হয়নি, আরো একটা অন্য জায়গায় গেছে, ফলে তুমি এই নামটা নিয়ে ভাবো। আর জ্যোতির্ময় বাবুর গল্প নিয়ে উজ্জ্বলদা বলেছেন যে তার ব্যক্তিগত অভিজ্ঞতা যেভাবে এসেছে, আমি এখানে বলবো যে এটা ডায়েরির ফর্ম। আমি প্রথম গল্পটা নিয়ে বলি। আমার প্রথম গল্প সবচেয়ে যেটা ভালো লেগেছিল, প্রথম শুরুটা একটা মধ্যম পুরুষের স্টাইল ছিল। সাধারণভাবে
আমরা যারা গল্প মানে শুনতে বা পড়তে অভ্যস্ত, বা যারা এখানে আছেন লেখক, হয় প্রথম পুরুষে বলেন আমি আমি, অথবা উত্তম পুরুষে বলেন আমি আমি, অথবা প্রথম পুরুষে বলেন সে লোকটা কিছু করতে। কিন্তু আপনি শুরু করেছিলেন আপনি আপনি আপনি, এই যে মধ্যম পুরুষের স্টাইল, এটা আমার খুব চমৎকার লেগেছিল। কিন্তু গল্পটা মাঝ রাস্তা যাওয়ার পরে আমি জানি না কেন হঠাৎ করে আপনার ভঙ্গিটা বদল হয়ে গেল, এবং এই বদলটা একটা যেন বাম্পারের মতো একটা খুব জাম্প হচ্ছিল। আর একটা দুটো শব্দের কথা বলি, অনিন্দিতাদি বলেছিলেন চমৎকার আপনার লেখার মধ্যে হিউমার আছে, খুব সরস ভঙ্গিতে আপনি বলেছেন। শব্দ যেমন বলছেন যে আমার মনে পড়ছে যে পঞ্জিকার পাতার, আপনি ভালো করে খেয়াল করুন, পঞ্জিকার পাতার শেষ পাতার বিজ্ঞাপন, পরপর দুটো পাতা শব্দ আছে, পঞ্জিকার শেষ পাতার বিজ্ঞাপন আপনি বলেন। এই যে অনুপ্রাসটা, এটা শুনতে একদম ভালো লাগছে না, এটা খারাপ লাগছে। আবার আপনি যখন বলছেন যে পেশেন্টের পেশেন্সটা দেখতে হবে, এটা আবার চমৎকার লাগছে। ফলে কখনো কখনো এই শব্দগুলো পাশাপাশি রেখে কোনটা শিল্প হচ্ছে বা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না, মনে হচ্ছে যে ঠিক মতো এই শব্দ খুঁজে পাচ্ছেন না, যেমন পঞ্জিকার কথাটা বললাম, এইটা যদি একটু একটু ভাবেন আপনি, তাহলে ভালো হবে। বাসব দত্তাদির গল্পে কিন্তু এই একই রকম এই শব্দচয়ন কিন্তু একইভাবে। কখনো কখনো মনে হচ্ছে যে আপনি যদি শব্দ করে পড়তেন, মানে একটু, আমরা কি শব্দ করে পড়ার সময় না নিজের কানের দিকে খেয়াল করি না, নিজের দিকে কানের দিকে খেয়াল করলে দেখবেন কোনো কোনো শব্দ যেন ঠিক যাচ্ছে না। এটা মানে আপনি হয়তো একই বাক্যে পরপর দুটো শব্দ, বা পরপর দুটো বাক্যে একই ধরনের শব্দ চয়ন, এইগুলো কখনো কখনো ভালো লেগেছে, কখনো কখনো ভালো লাগেনি। আপনার গল্পের প্রথম যে টার্নিং পয়েন্ট ছিল, যখন ওই কাকটাকে লুকিয়ে রাখলো এর ধরে, মানে যখন ও শুনলো যে ওই কি বলে, এটা এত রক্ত এত ঘাম মিশে আছে এক কাপ চায়ে, এবং চা নিয়ে কলেজে স্কুলে একটা ম্যাগাজিনে লিখলো, তার পুরস্কারটা লুকিয়ে রাখলো, এটা একটা টার্নিং পয়েন্ট ছিল। তারপরে সাধারণ মানুষ এবং অসাধারণ মানুষ, সাধারণ হওয়ার চেষ্টা, অসাধারণ হওয়ার চেষ্টা, এটা একটা ছিল। কোনোটার সঙ্গে না, এবং আমার মনে হয়েছিল যে শেষ পর্যন্ত চাটা একটা লিঙ্ক, এটা ব্রিজের মতো কাজ করবে দুটো সম্পর্কের ক্ষেত্রে। এই চায়ের দোকান বা চায়ের ব্যাপার অন্তর হয়ে গেছে। অনিমেষদার গল্পটা তো চমৎকার হয়েছে, আমি বলি আর না বলি। আর বাসব দত্তার গল্পটা না, আমি মাঝখানে ঢুকেছি, আমি পুরো বলতে পারছি না। আমি যেটা বলবো, ডাক্তারবাবুর লেখাটা স্টাইলটা খুব চমৎকার। আমার মাঝে মাঝে খুব আফসোস হচ্ছিল যে উনি আরো কেন লেখেন না, মানে আমাদের এই পশ্চিমবাংলার কাগজে কেন এইটা, আমি যদি গল্প নাও ধরি, যদি রম্য রচনাও হয়, এ গ্রেড একদম, এত চমৎকার রসবোধ, এরকম হিউমার। ডাক্তারবাবু, আপনি এই পশ্চিমবাংলার কাগজগুলোতে আরো লেখা পাঠান, রম্য রচনা বলেই পাঠান। আমার মনে হয়েছে যে ওনার প্রথম লেখাটা তবু ও শেষের দিকে সে একটু গল্পের আকার নিয়েছে, দ্বিতীয়টা নেয়নি। হ্যাঁ, তো তবে হ্যাঁ, এটা একটা ঠিক যে এটা রম্য রচনা বলা যেতে পারে। তবে আমার মনে হয় যে উনি গল্পের মতন করেও বলতে পারবেন, এত অভিজ্ঞতা আর এত মজার অভিজ্ঞতা, এবং এই দুটো গল্পের মধ্যেই এইগুলো যে এই মানবিক দিকটা দেখা। তবে একটা জায়গায় দুটো গল্পে রিপিট আছে, সর্ষের তেলটা রিপিট আছে। ভালো লেগেছে টুকুই বলতে পারবো, এর বেশি কিছু বলতে পারবো না। বিশেষ করে অনিমেষদের গল্প আমি আগেও গৌর কাকুর কাছে যে পত্রিকাটা বেরোয় সেখান থেকে নিয়ে পড়েছি, খুব ভালোই আর কি আমি ওনার লেখার সঙ্গে পরিচিত। বা বাসব দত্তার গল্প আগে পড়েছি, ডাক্তারবাবুর গল্প দুটোর সঙ্গে আর কি পরিচিত ছিলাম না। যে কথাটা আর কি বলবো যে হ্যাঁ, রম্য রচনা হিসেবে ভালো, কিন্তু গল্প হয়েছে কি হয়নি সে বিচার তো আমি করতে পারবো না, সাহিত্যের মানুষ নই। তবে এমনি সেটা আলাদা, ছাত্রী নই, পড়াশুনো নেই, সে তো লিখতে ভালো লাগে, লিখি। ডাক্তারবাবুর গল্প দুটো অন্যরকম, একটাই বলবো যে বেশ অন্যরকম লেগেছে। আর আবারও বলবো, অনিমেষদার গল্প সত্যি বহুদিন মনে থাকবে, বিশেষ করে শেষটুকু। আমি চারটে গল্পই শুনেছি। প্রথমে
বাসব দত্তা গল্পটাকে নিয়ে একটু বলি। হ্যাঁ হ্যাঁ বলছি। সেটা হচ্ছে এই সবাই বলেছেন, আমি সবার আলোচনার সঙ্গে একমত। আপাতভাবে ওনার গল্পটার মধ্যে ওই সম্পর্কের যে ব্যাপারটা ছিল আর কি, যে মানু আর এই ছেলেটির সঙ্গে, কিন্তু আমার এই গল্পটার শেষের দুটো জায়গা খুব মানে খুব স্ট্রাইকিং মনে হচ্ছে। যে বিশ্বজিৎ দা বলছিল যে তৃতীয় গল্প মানে লাস্ট গল্পটার ক্ষেত্রে যে নাম যদি আগে আর কি এসে যায় তো সেটা আর কি পাঠক অনুসরণ করে, আর এটা উল্টো হয়েছে। আমি অনুসরণ করতে করতে ওই নীল ডায়েরিটা কিভাবে আসবে, তা নীল ডায়েরিটা চমক যেমন এলো, এই গল্পটা আপাতভাবে সম্পর্কের মনে হলেও শেষে কিন্তু নীল ডায়েরিটা আরেকটা জিনিস আমার মনের মধ্যে প্রতিফলিত করেছে, যে কোথাও গিয়ে যেন একটা প্রযুক্তির বিরুদ্ধে কথাও আছে, যে শেষ অবধি আমাদের ওই নীল ডায়েরিতে লেখা জায়গাটাই হয়তো আমাদের সম্পর্ককে ফিরিয়ে যাবার দিকে নিয়ে যেতে পারে। এই যে আমরা প্রযুক্তি এত ব্যবহার করে নাম টাম ইত্যাদি সেভ যে করি, সেটা শেষ অবধি নাও হতে পারে। তো ওই জন্যে সম্পর্কের পাশাপাশি এখানে একটা প্রযুক্তির বিরুদ্ধ স্বরও এই গল্পটায় আছে। আর যারা যারা আলোচনা করেছেন তাদের সঙ্গে একটা জায়গায় আমি একমত। এই জ্যোতির্ময় বাবুর যে দুটি গল্প পাঠ করলেন, আমার মানে বাসব দত্তা এবং জ্যোতির্ময় বাবু দুটো মানে উনি দুটো একটা তিনটে, যে উনি তো অনেকগুলো চরিত্রকে ধরেছেন। তো ছোট গল্পের ক্ষেত্রে যদি উনি এরকম দুটো কি তিনটে, বলার ভাষা বা যে ভাবে বলেছেন তার সত্যিই কোনো তুলনা নেই। তিনটে কি চারটে চরিত্রকে ধরে নিয়ে যদি উনি একটা ফ্রেম ধরতেন ছোট গল্পের, এবং ওই যেভাবে বলছেন সেইভাবে যদি বলতেন, সে ছোট গল্পের বোধহয় আরো একটা আদর্শ। কিন্তু বলার ভাষা সত্যিই খুব আকর্ষক, ভীষণই ভালো লেগেছে। আমার মনে হয় যে উনি ওনার এই রচনাগুলিকে এই উপন্যাসের আকার দেন, সেটা বোধহয় আরো ভালো হবে, আরো বড় স্প্যান ধরতে পারবে। ঠিক যেভাবে বাসব দত্তাদির গল্পটার ক্ষেত্রে ওই সময় একটা অনেকটা বড় সময় ধরে উনি বলেছেন, চাইলে ওটাতেও একটা হয়তো উপন্যাসের কোথাও বীজ আছে। আর শেষোক্ত যে গল্পটা পড়া হয়েছে সেটা তো আমি সবাইকার সঙ্গে ভীষণভাবে একমত, দারুণ গল্প। আশুদার যে চরিত্রটা প্রাথমিকভাবে যেভাবে আমরা বিচার করছিলাম, শেষে যেভাবে এসছে, আসলে সিনেমা হোক, সাহিত্য হোক, শিল্প তো যে কোনো লার্জার দ্যান লাইফ হয়, এই আশুদাও খুব লার্জার দ্যান লাইফ হয়ে আমাদের চোখে ধরা দিয়েছে। মানে শিল্পটা কোথাও ওইখানেই শিল্পোত্তীর্ণ চরিত্র, এবং গল্পটাও খুব শিল্পোত্তীর্ণ হয়েছে। আজকে অনুষ্ঠান খুব ভালো লেগেছে। আমি ওটাই ভাবছিলাম যে আমরা যারা বিদেশে মানে প্রবাসে থাকি আর কি, তো আমরা অনেক সময় ভাবি যে বাংলা সাহিত্য নিয়ে আমরা কি করব। এই গল্প নিয়ে আপনারা সবাই আলোচনা করলেন, খুবই ভালো হলো। আমার জন্য যেটা খুব ভালো হলো সেটা হচ্ছে এই গল্পটা 500 বা 5000 বছর পরেও এই গল্পগুলো সেটা থেকে গেল। মানে সবাই মানে হয়তো ভাবতেন যে ওই সময় চেন্নাই থেকেও কেউ কেউ গল্প পড়তেন, গল্প লিখতেন, বাংলা গল্প লিখতেন। এইটা আমাদের যেটা মূল উদ্দেশ্য ভাষা ও ভবিষ্যতের, সেইটা নিয়ে আমি অত্যন্ত আপ্লুত যে এই এত সুন্দর সুন্দর গল্পগুলো আমরা আর্কাইভ করতে পারলাম। এইটুকুই। সুযোগটা পেয়ে আমাদের সত্যি খুব ভালো লেগেছে। এরকম সুযোগ আমাদের কখনো হয় না, এরকম শুধু মানুষদের সামনে বলতে পারার সুযোগটা পেয়ে আমাদের খুবই ভালো লেগেছে। মানে কথার মালা সাজিয়ে আমি আর কিছু নতুন কিছু বলতে চাই না। আমি যেটা বলতে চাই, বহুদিন পরে আবার কথামালার আসরে, বিশেষ করে এই যান্ত্রিক যে দূরত্ব ঘুচিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, তাতে অনুসরণ করলাম, এবং অনেকদিন পরে অনিমেষকে দেখতে পেলাম। সবুজদা, আমি সবুজদা মানুষটার সাথে একটু দূরে দূরেই, কিন্তু বেশ কিছু বছর, 3-3.5 বছর আমি ওনাকে বেঙ্গল অ্যাসোসিয়েশনে বা নানা জায়গায় তাকে আমি দেখেছি, তার সাথে আলাপ একটু আধটু হয়েছে। এবং মানুষটি দেখলে বোঝা যায় না, খোঁচা মারলে বোঝা যায় যে একেবারে রসে পরিপূর্ণ, অপূর্ব আবৃত্তি করতে জানেন, অপূর্ব সুন্দর বলতে পারেন, এবং লেখার হাতটিও
বিশেষ করে রসস্নিগ্ধ। আমার তো মনে হয় সবুজদার প্রত্যেকটি সফল মানুষেরই ব্যক্তি জীবনের অভিজ্ঞতা এবং এই দীর্ঘ জীবনে তার যে অভিজ্ঞতাগুলো হয়েছে, বিশেষ করে বহু রকমের বহু ধরনের পাইলট, সে এরোপ্লেনে করে ইলিশ মাছ নিয়ে আসছে, একটা ছাগলের গল্প একটা আছে। আমি খালি ভাবছিলাম যে ডাক্তারবাবুকে কেউ ছাগল উপহার দেয়নি কেন, কারণ ছাগলের ব্যবসা করে, চোখের গন্ডগোল হয়েছে বা ছাগলের গুঁতো খেয়ে তার চোখ খারাপ হয়ে গেছে, ডাক্তারের কাছে এসেছে এবং ভালো হয়ে যাওয়ার পর ডাক্তারবাবুর জন্য একটি ছাগলের বাচ্চা এনে তার হাতে তুলে দিল, এরকমটাও হতে পারত। কিন্তু তার প্রতিটি অভিজ্ঞতা এবং মানুষের ভেতরের অন্তর্নিহিত যে অপরিপক্কতা, অন্তঃশ্বাস শূন্যতা বা বভারম্ভ, এই সমস্তগুলো যেমন এসেছে, আবার নির্মল মানুষ তার সহজ সরল ভঙ্গিতে সে তার নিজেকে প্রকাশ করছে, ডাক্তারবাবুর চোখে সেগুলো ধরা পড়েছে, তার মনে থেকে গেছে। আমি বলবো এই জার্নাল বলি একে, বা একে যদি জীবনচরিত বলি, তার অভিজ্ঞতা, আকথা কুকথা আপিলা চাপিলা যাই বলি না কেন, আমি বলবো সবুজদাকে অনুরোধ করব, আপনি এই লেখাটা থামাবেন না। আপনার এই দীর্ঘ জীবনের দীর্ঘতর অভিজ্ঞতাগুলোকে এতটা সুন্দর রসস্নিগ্ধ করে আপনি প্রকাশ করতে পারেন, এটা যদি সংগৃহীত একটি পুস্তক আকারে আগামী দিনের কাছে আসে, আমার মনে হয় পাঠকের ভালো লাগবে, পাঠক রসসঞ্চারিত হবে। অনিমেষের গল্পের আগে আমি বাসব দত্তার গল্পটা বলি। বাসব দত্তার এই গল্পটা বোধহয় সাগরীতে বেরিয়েছিল। অনিমেষ বিচারক করার কথা বলেছিল, এই গল্পটা আমি পড়ে ফেলেছিলাম। পড়ে ফেলে আমার সম্ভবত মনে হয়েছিল আমি ওকে বোধহয় দ্বিতীয় স্থান দিয়েছিলাম, যে কটা গল্প সাগরীতে ছিল তাতে। পরবর্তীকালে আর অনিমেষও যোগাযোগ করেনি, আমিও কলকাতা থেকে হায়দ্রাবাদে চলে যাওয়ায় তার কোনো খড়কুটো নিয়ে যায়নি, যার ফলে আমার মতামত জানানো হয়নি। কিন্তু গল্পটা আমি যখনই পড়েছিলাম, পড়ে আমার বিচারে আমি দ্বিতীয় স্থান দিয়েছিলাম। এই কারণে গল্পের শেষটা দুটি শিশু চরিত্র, তাদের কাছে আসা, তাদের ভালো লাগা, এবং তারপরে ওই তারা যত বড় হচ্ছে, তাদের সেই বড় হওয়ায় কলেজের প্রতিযোগিতায় তাদের দেখা হওয়া, এবং শেষ পর্যন্ত চাকাকু মরে যাওয়ার পর চাকাকুর ব্যবসাটা ছেলেটি চালাচ্ছে, এবং সেই ব্যবসার সূত্র ধরেই গল্পের নায়িকাকে সে যেখানেই থাকুক সেখানেই চা পাঠাচ্ছে। এই এতটা, মানে সেটা শুধু চা পাঠানোতেই সীমাবদ্ধ, তার চিঠি পাঠাচ্ছে না। মানে চয়ে চা পাতা, চায়ে চয়ে চিঠি, চিঠি নেই কারো, অথচ দুজন দুজনের সঙ্গে দূরত্বের একটা সম্পর্ক। নায়িকা চায়ের স্বাদ পেয়ে পিকুর স্বাদ পাচ্ছে, পিকু শুধু পাঠিয়েই কৃতার্থ হচ্ছে। এবং প্রথম থেকেই দেখা গেছে পিকু একটু অন্যরকম স্বভাবের, সে নিজেকে খুব প্রকাশ করতে পারে না, এবং নিজের ভালো লাগা বা মন্দ লাগাকে সে সেভাবে বলতে জানে না। গল্পটার শেষটা একদম আমার একটু মনে হয়েছে দীর্ঘসূত্র হয়েছে, বরং গল্পটা আর একটু আগেই শেষ হয়ে যেতে পারত। যেখানে গল্পের ক্লাইম্যাক্স চলে গেছে, সেইখানে যদি শেষ হতো তাহলে বোধহয় ভালো হতো। এবার লেখক তিনি মনে করেছেন তার এই কথাটি বলবেন, কাজী বলেছেন। আমার ব্যক্তিগত পাঠক হিসেবে একটু তাতে মনে হয়েছে যে রসক্ষুণ্ণ হয়েছে। অনিমেষের গল্প, যে পাগল বা স্পেশাল চাইল্ড বলা যেতে পারে তাকে, তার নাক দিয়ে শিকনি লোল পড়ে,
নস্যিনায় আরো শিকনি বেড়ে গেছে, তার মুখে দুর্গন্ধ বেরোবে, এরকম একটা মানুষ যার রোজগার থেকে শুধুমাত্র নস্যির খরচ, চাবিরির খরচই হতে পারে, খাওয়া দাওয়ার খরচ জোগাড় করার মতো ক্ষমতা নেই, তার অন্য কোনো সংসারও নেই, সে দাদা বৌদির সংসারে থাকে এবং দাদা বৌদিরা যথেষ্ট তাকে যত্ন করুক না করুক দুবেলা আহার দেয়, এবং এই মানুষটিকে কেন্দ্র করে এই গ্রামের মধ্যে গ্রামের লোকেদের এসে বসে কথা বলার, এবং ছবি বাঁধাইয়ের দোকানে রাত্রিবেলায় কাজ থাকে না, এটা হতেই পারে, কারণ গ্রামে রাত্রিবেলায় কেউ ছবি বাঁধাই করতে দিতে চায় না, কারণ সেখানে ছবি বাঁধাই মানেই হচ্ছে ক্যালেন্ডারের নানান ঠাকুরের ছবি, না হলে মৃতের পায়ের ছাপ অথবা মৃতদেহের ছবি। তার বাইরে যে ছবিগুলো স্কুলের মাস্টারমশাই দিতে এসেছেন বিদ্যাসাগর, আর সেই বিদ্যাসাগরকে দেখে তার যা মনে হয়েছে যে তার বড় টাকটাকে একটু, অত বড় মাথাটাকে একটু কমিয়ে দেবে ফ্রেম করে, কিংবা রবি ঠাকুর তাকে আবার কিভাবে ফ্রেমে বাঁধবেন, অথবা একদম শেষে যে রজনীগন্ধার ছবিটাকে একটা অন্যরকম ভাবে সে বাধাই করার কথা ভেবেছে। এই কারিগর মানুষটি তার সমস্ত সীমাবদ্ধতা, সমস্ত ক্ষুদ্রতা সত্ত্বেও তার ভেতরে একটা অনুসন্ধানী মন আছে, যে পৃথিবীর সমস্ত কিছু, কারণ আমরা যেভাবেই ভাবি না কেন একটা ফ্রেমের মধ্যেই মানুষের জীবন, এবং আকাশ মাটি যেখানে প্রান্ত সীমা এসে ফ্রেম করে দেয় আকাশকে, তার মধ্যে গাছেরা আবার তার, বা বড় বড় অট্টালিকা তার আরেক রকমের ফ্রেম তৈরি করে, এবং এই ফ্রেমহীন জীবনের, বা জীবন, এত বড় জীবন, রবীন্দ্রনাথকে ফ্রেমে বাঁধানো মুশকিল, বিদ্যাসাগরকে ফ্রেমে বাঁধানো মুশকিল, কিন্তু সেই লোকটা শেষ পর্যন্ত কাচের বদলে চোখের জল দিয়ে তার কাচ বসাবে এরকম একটা ভাবনা ভাবতে পারে, এবং লেখক সেই ভাবনাটা ভেবেছেন বলেই সেই ভাবনাটা মাথায় এসেছে ওই হাত পাগলা মানুষটার মধ্য দিয়ে। এই ভাবনাটা লেখকের ইউনিক ভাবনা, নিশ্চিতভাবেই গল্পটি সত্যি সুন্দর একটি দিগদর্শন করায়। আমি আজকের 3টে গল্প একা ঘরে বাইরের বৃষ্টি বাদলের শব্দহীন দরজা জানলা বন্ধ করে খুব ভালো কাটলো আমার সন্ধ্যাটা। সবাইকে ধন্যবাদ। গল্প পাঠের অভিজ্ঞতা একটুখানি শোনা দরকার। গল্প বলার সুযোগ পেয়েছি, তার জন্য আমি খুব ধন্য মনে করছি। আমি একজন সাধারণ লেখক, মানে আমি আসলে চিকিৎসক, এবং খুব কমই সময় পাই লেখার। তা বেশিরভাগই ভোরবেলা উঠে লেখা, একটানে লেখা হয়ে যায়, তা বেশিরভাগই খুব পলিশ করা নয়, সেই জন্য আমার খুব লিমিটেশন আছে। কিন্তু আপনাদের যে ভালো লেগেছে সেটা আমাকে খুব উৎসাহিত করছে, এইটুকু। আর অনিমেষ এবং বাসুদত্তার গল্প শুনে আমি আরো মুগ্ধ হলাম এবং আরো সমৃদ্ধ হলাম বলা যায়। আমার এরকম অনেকগুলো আমি অনুষ্ঠান দেখেছি, কিন্তু এইখানে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো যে যার নিজের পেশা থেকে ছোট ছোট চরিত্র নিয়ে এসে এত সুন্দর করে কথা বললেন, বা স্মল ক্যারেক্টার্স এত সুন্দরভাবে উপস্থাপন করলেন যে গল্পটা সত্যিকারের মানে একটা ছবির মতো সামনে দিয়ে চলে গেল। এটা আমার দর্শক হিসেবে আমার মন্তব্য। আর আরেকটা লোভ সামলাতে পারছি না, একটা সাজেশন দিচ্ছি যেমন বাঙালিরা দেয় আর কি, তো মার্জনা করে নেবেন, আমার বাকি অভিজ্ঞতা নেই এরকম প্রোগ্রাম করতে গেলে কি করতে হয় না করতে হয়। একাঙ্ক নাটক বা ধরুন এই যে রেডিও নাট্য, যেটা আমরা ছোটবেলাতে 8টা 9টার সময় রেডিও নাট্য টাইপের যেরকম হতো সেই রকম জিনিস, বা ধরুন মুখাভিনয় বা এরম ধরনের জিনিস যদি আস্তে আস্তে আপনারা করতে পারেন তাহলে আমার মনে হয় প্রচুর মানে ভালো লাগবে। এবং সাহিত্যটা তো নিজের আনন্দের জন্য,
আমরা যে ধরনের ইয়ে করি তাতে আমার মনে হয় আনন্দটা বাড়বে। বাকি আমার অভিজ্ঞতা নেই, এখানে সবাই পণ্ডিতজন। মানে মন্তব্য করার জন্য অনেক অনেক ভাবলাম, তারপরে ভাবলাম যে না বলেই দিই, কি আর একটু বকুনি খাবো, তাতে আর কি হবে। ব্যাস, আমার আর কিছু বলার নেই। কথামালায় প্রথমবার গল্প পাঠ করলাম। এর আগে কথামালার অনুষ্ঠানগুলোতে অনলাইন যখন হয় অবশ্যই থাকার চেষ্টা করেছি সব সময়। আর যদি বলেন যে বাঙালিদের এই সাহিত্য চর্চা প্রবাসে, এক্ষেত্রে আমি অবশ্যই বলবো অনিমেষ দাকে বলতে। কারণ আমাদের চেন্নাইয়ের সাহিত্য চর্চার ব্যাপারে অনিমেষ দাই আমাদের হাত ধরে এই সাগরীর যেখান থেকে আমরা বার করি এখন অন্তত, যেটা সুনন্দা মাসিমারা শুরু করেছিলেন, সুনন্দা মাসিমা কুন্ডুমের সমস্যায় নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন চেন্নাই শাখা। তো সেখানে অনিমেষ দাই আমাকে, আমার লেখালেখির শুরুটা অনিমেষ দা। আর যদি লেখা লিখি কেন, এক্ষেত্রে আমাকে বলতে হয় ছোট থেকে খুব অসুস্থ থাকতাম। তো বাবা এবং মা, বা মানে মা শিক্ষিকা ছিলেন, বাবা সরকারি কর্মচারী। আমার পাস টাইম ছিল একমাত্র গল্পের বই, কারণ আমাকে সবকিছু খেলতে দেওয়া ডাক্তারের বারণ ছিল রিপিটেড ব্রঙ্কোনিমোনিয়া অ্যাটাকের জন্য। তো আমি শুধু ওই গল্পের বই পড়তে পড়তেই বড় হয়েছি। মানে ইয়ে খুব কম ছিল, আমার স্পেস খুব কম ছিল যে প্রচুর খেলাধুলো, প্রচুর এগুলো বাচ্চারা যা করে সেগুলো করিনি। তো আমার এই পড়াটাই নেশা। তারপরে বাবা মার কাছেই বকা খেতাম যে পড়ার বইয়ের বদলে গল্পের বই পড়ছি বা লুকিয়ে গল্পের বই পড়ছি বলে, এই আর কি। আর আমার লেখা প্রথম শুরু মানে স্কুল কলেজ ম্যাগাজিনের বাইরে একেবারে অনিমেষ দা তুমি লেখো, একদম এটাই, এইভাবেই আমার লেখার শুরু। তো এরপরে যা বলবেন চেন্নাইয়ের সাহিত্য চর্চা নিয়ে, সেটা অনিমেষ দা এবং সবুজ দা, আমাদের নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বর্তমান প্রেসিডেন্ট, তো সবুজ দা এবং অনিমেষ দা বলবেন। এখানেতে একটা শিল্পের ঐতিহ্য ছিল, যেমন বাঙালির বলছি, শিল্পের ঐতিহ্য সব প্রদেশেই আছে সেটা বলছি না। যেমন নিমাই ঘোষ ছিন্নমূল যিনি করেছিলেন, ছিন্নমূল করার পর লস খেয়েছিলেন বলে উনি এখানে চলে আসেন। ছিন্নমূল ওনাকে ছিন্নমূল করেছিল। তা এখানকার সিনেমা জগতে নিমাই ঘোষ খুব একটা বড় ভূমিকা পালন করেছিলেন। তিনি আর্ট ডাইরেক্টর, পরে হয়েছিলেন, পরে তিনি নিজের ডাইরেকশনও দিয়েছেন, সিনেমাটোগ্রাফির কাজ করতেন, এবং প্রচুর বাঙালি এসে করতো, কি বলে, সিনেমাটোগ্রাফিতে কাজ করতো, ওই শিল্প নির্দেশকের কাজ করেছে। আর যেটা এখানেতে শিল্পের ইতিহাসটা হয়েছে, যেগুলো কমে গেছে, খুব কম লোকই জানে যে দেবীপ্রসাদ রায়চৌধুরী 18 বছর এখানকার আর্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, এবং এখানকার রাস্তাঘাটে ওনার বেশ কিছু ভাস্কর্য ছড়িয়ে আছে। অত বোধহয় কলকাতায় নেই, ওনার যা এখানে আছে। কিন্তু রিসেন্টলি যেটা হচ্ছে, যেটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে লোকাল ছেলে পাওয়া যাবে না, কারণ বেঙ্গলি মিডিয়াম স্কুল এককালে ছিল, এখন আর নেই। এটা প্রথম সমস্যা। দ্বিতীয় হচ্ছে, মানে সেকেন্ড জেনারেশনরা কেউ বাংলা ভালো জানে না, সেকেন্ড জেনারেশন। দ্বিতীয় সমস্যা হচ্ছে কলকাতা থেকেও প্রচুর এখন বাঙালি আসছে, বাঙালিতে ছেয়ে গেছে প্রচুরে, সফটওয়্যার ইঞ্জিনিয়াররা আসছেন, এ করছেন, কিন্তু সবাই ইংলিশ মিডিয়ামে পড়েছেন এবং বাংলাটা একটু তাদের কাছে ব্রাত্য, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রাত্য, বেঙ্গলি থাকা সত্ত্বেও। কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে কিন্তু আমরা বলতে পারি যে আমরা কিন্তু 28 বছর ধরে সাগরী বেরিয়ে আসছে, আমাদের কিন্তু বন্ধ হয়নি, 28 বছর ধরে বার করছি, বছরে একটা সংখ্যা হলেও বেরোচ্ছে। শুধুমাত্র কারা করছে, এরাই করছে সেখান থেকেই। যেমন আইআইটির শরীর দাস আছে, সে এবারে কোয়ান্টাম কম্পিউটার নিয়ে বাংলায় লিখবে বলছে। আচ্ছা, অপর দিক থেকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির এক প্রফেসর তাপসশীল, তার অরিজিনাল বিএসসিটা সে করেছিল শান্তিনিকেতনে, সে এসে যোগ দিচ্ছে। ভেলোর থেকে একজন, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির এক প্রফেসরে যোগ দিচ্ছেন, এদিকটাও আছে। সুতরাং আমরা চেষ্টা করছি চালিয়ে যেতে, কিন্তু যেটা হচ্ছে
সেটা হচ্ছে এখানে মানুষের ওই একজনকে বললেন যে আপনারা এখানকার জগৎ নিয়ে লিখুন। হ্যাঁ, এখানকার জগৎ নিয়ে লিখতে গিয়ে যেন মনে হয়, আমি আমার ব্যক্তিগত সমস্যা বলছি, এটা হচ্ছে যে অফিসেই তো খালি তামিলদের সঙ্গে মিশি, পাড়ায় আড্ডা তো তামিলদের সঙ্গে হয়নি। সকাল 8টা থেকে রাত্রি 8টা অফিস করেছি, তারপর বাড়িতে এসে বাঙালি, বাড়ির লোকগুলো সবাই বাঙালি, রবিবারেও সবাই বাঙালি। কেমন যেন মনে হয় যে আমি ঠিক চরিত্রটা ধরতে পারছি তো, এদের মনের ভেতরের ব্যাপারটা ধরতে পারছি তো, যে লিখবো যে এত কনফিডেন্সটা আমার আছে তো, এই ভয়টা হয়। উল্টো দিক থেকে ওই বহুদিন আগে আমাদের বলেছিলেন, আমাদের মেদিনীপুরের, বললো না কি নাম, মেদিনীপুরের বিখ্যাত আমাদের মিশ্রদা, ভগীরথ মিশ্র। হ্যাঁ, ভগীরথ মিশ্র বলেছিলেন যে ছোটবেলায় যা দেখেছি তাই দিয়েই সারা জীবন লেখা যাবে। আমাদের প্রত্যেকেরই জীবনে ওই ছোটবেলার লেখা বারবার চলে আসে। ফলে আমার লেখায় বা বাসব দত্তার লেখাতেও একমাত্র সবুজের সেটা আসেনি। সেটা হচ্ছে আমাদের যেটা হয়ে যায়, আমাদের ওই বাসব দত্তার খুব ভালোবাসে বেহালা, আমার চলে আসে হাওড়া, বা আমার হাওড়ার গ্রাম চলে আসে। ওই ছোটবেলার স্মৃতি আমাদের বারবার চলে আসে। তবে হ্যাঁ, এটা একমত যে এখানে যে বন্ধু বান্ধবের সঙ্গে খুবই মিশি, এখন তো অনেক বন্ধুই হয়েছে। এখন দেখা যাক, চেষ্টা করব। এটা একটা খুব ভালো কথা হয়েছে, চেষ্টা করব, ডেফিনেটলি চেষ্টা করব। অনুষ্ঠান অত্যন্ত সফল অনুষ্ঠান হয়েছে, মন ভরিয়ে দেওয়ার মতন অনুষ্ঠান হয়েছে। আমরা আগামীতে চেন্নাই নিয়ে আরো অনুষ্ঠান যাতে করতে পারি, আরো অন্যান্য গল্পকার যাতে জয়েন করতে পারেন, সেই একটা আশা মনের মধ্যে পালন করব আর কি, এইটাই বলতে চাই। অনলাইনে তো অনেকক্ষণ ধরে আমরা রয়েছি, এইবার হয়তো সবাই সরে যাব, যে যার 10টা বেজে গেছে অনেকক্ষণ। তবুও মানে এতক্ষণ যে লিঙ্গার করলো অনুষ্ঠানটা, তার মূল কারণ কিন্তু ভালো লাগা, অসম্ভব ভালো লেগেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে আবার আসবেন, আবার জয়েন করবেন, এবং কথামালায় গল্প পাঠানোর কথাটা খেয়াল রাখবেন।